এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কর্মসূচিতে সকলকে স্বাগত। আইআইটি গুজরাট এদের পরিচালনায় এবং গুজরাট সরকারের আর্থিক সহযোগিতায় এটি বাস্তবায়িত হচ্ছে। আমি অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমরা এই প্রজেক্টে অংশগ্রহণ করেছি এবং আমাদের আজকের বিষয়বস্তু হলো নলেজ বেস অফ টিচার এডুকেশন বা শিক্ষক শিক্ষায় তাদের প্রাসঙ্গিকতা। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হলো শিক্ষক শিক্ষায় জ্ঞানের ভিত্তি বা নলেজ বেস অফ টিচার এডুকেশন। আমরা জানি যে টিচার এডুকেশন একটা সময় পর্যন্ত এটা টিচার ট্রেনিং হিসেবে বিবেচিত হতো, যে অর্থ হচ্ছে প্রশিক্ষণের মধ্য দিয়ে শিক্ষকতা বৃত্তি। এবং এই যে প্রচেষ্টা কিন্তু আমরা অন্যত্রও দেখেছি, যেমন ডাক্তারি ক্ষেত্রে অথবা অন্যান্য প্রফেশনাল যখন কোনো একটা কোর্স সেগুলির ক্ষেত্রে প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রফেশনাল এই প্রস্তুতি আমরা কিন্তু দেখেছি। কিন্তু শিক্ষক শিক্ষায় এই যে ট্রেনিংয়ের মধ্য দিয়ে কার্যত যখন শিক্ষক তৈরি করার যে চেষ্টা, এটা একটা সময় পরে মনে হলো যে পরিবর্তনের প্রয়োজন আছে। এই জন্য আমরা এক সময় দেখেছি এই কোর্সটাকে বলা হতো বিটি কোর্স। অর্থ হলো ব্যাচেলার অফ ট্রেনিং। ব্যাচেলার অফ ট্রেনিংয়ের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষণ বলি, শিক্ষক শিক্ষা এটা কার্যকরীভাবে সম্পাদিত হতো। পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি যে সময়ের সঙ্গে সঙ্গে এটা মনে হলো যে শিক্ষক শিক্ষা ঠিক আছে, কিন্তু কেন, কী ধরনের নলেজ আমার দরকার, হোয়াট কাইন্ড অফ নলেজ ইজ এসেনশিয়াল ফর টিচার এডুকেশন, কী ধরনের শিক্ষা আমার দরকার শিক্ষক শিক্ষার ক্ষেত্রে। এবং এই প্রশ্ন যে শুধু কোনো ব্যক্তিগত স্তরে তা ঠিক নয়, সামগ্রিকভাবে গোটা পৃথিবী মনে করার চেষ্টা করলো যে একটা পাঠ্যক্রম করছি, কিন্তু কী ধরনের নলেজের জন্য করছি। এটা কি কোনো জেনারেল নলেজ, নাকি থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, না প্র্যাকটিক্যাল নলেজ, কী ধরনের জ্ঞানের আমরা অনুসন্ধান করছি শিক্ষক শিক্ষা, এটি কিন্তু জানার প্রয়োজন হলো। এবং কার্যত টিচার ট্রেনিং টিচার এডুকেশনে রূপান্তরিত হলো যখন এই নলেজ বেস আর প্রশিক্ষণ পারস্পরিকভাবে যুক্ত হলো। তখন আমরা মনে করতে শুরু করলাম যে কোনো একটি বিষয়কে তখনই আমরা ডিসিপ্লিনারি বলে থাকি যখন তার থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের পাশাপাশি তার যে ব্যবহারিক জ্ঞান সেটি সংযুক্ত হয়। দীর্ঘদিনের এই যে প্রচেষ্টা, যে যখন আমরা একটা জিনিসকে একটা যৌক্তিক জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, কোনো একটা বিষয়কে আমরা তার নলেজ বেসের মধ্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং তার মধ্য দিয়ে কার্যত শিক্ষক শিক্ষায় একটা যুগান্তকারী পরিবর্তন এলো। এবং সেখানে ভারতীয় প্রেক্ষাপট যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইউরোপ এবং আমেরিকা সহ গোটা বিশ্বের যে ভাবনা চিন্তা সেগুলিও কিন্তু প্রাসঙ্গিক। তার ফলে আমাদের আজকের যে আলোচ্য বিষয়বস্তু সেদিক থেকে খুবই প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আলোচনার মধ্যে এনেছি। কারণ এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে শিক্ষক শিক্ষা শুধুমাত্র কয়েকটি বিষয়ের সমষ্টি না, শিক্ষক শিক্ষা কতগুলো কৌশলগত অবস্থান না, শিক্ষক শিক্ষা বলতে আমরা কেবলমাত্র কতগুলো ট্রেনিংকে বোঝাচ্ছি না, বরং অনেক একটা বৃহত্তর একটা ভাবনা, বৃহত্তর একটা জ্ঞান, বৃহত্তর বিভিন্ন রকমের জ্ঞানের সমষ্টি, যার মধ্য দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আমরা আনতে পারি। সুতরাং আমরা যদি এটাকে ব্যাখ্যা করতে চাই যে নলেজ বলতে আমরা কী বুঝি, তো নলেজ বলতে আমরা সাধারণত আমরা বুঝি যে বিভিন্ন রকমের লার্নিং, বিভিন্ন রকম আমাদের অভিজ্ঞতা, বিভিন্ন রকম আমাদের যে উপলব্ধি, আমাদের যে পারসেপশন, যেটা আমাদেরকে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করতে, বিভিন্ন সিদ্ধান্ত নিতে এবং জীবনের বিভিন্ন জটিলতাগুলোকে উপলব্ধি করার ক্ষমতা দেয়, তাকে আমরা জ্ঞান বলছি আর কি। সুতরাং এই জ্ঞানটাকে যখন আমরা শিক্ষক শিক্ষার মধ্যে আমরা যখন অন্তর্ভুক্ত করব, তখন আমাদের সেই দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, আমাদের সেই সামাজিক অভিজ্ঞতা, আমাদের সেই শেখার যে বিভিন্ন বিষয়বস্তু, তার প্রতিফলন কিন্তু শিক্ষক শিক্ষায় অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমরা বলতে পারি যে আদর্শগতভাবে জ্ঞানটা কি, জ্ঞান যেটা বাস্তবতার সাথে মিলে যায়, অর্থাৎ নলেজ করেসপন্ডস টু রিয়েলিটি, বিশ্ব সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করে, রিপ্রেজেন্টিং অ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, তাই না, রিপ্রেজেন্ট করছে, একটা সঠিক তথ্য উপস্থাপন করছে। এবং তার ফলে যখন আমরা কোনো জ্ঞানের কথা বলি, যখন আমরা নলেজ বেসের কথা বলি, তখন সেটা কিন্তু কতগুলো প্রেক্ষাপটের উপর নির্ভর করে, কতগুলো পার্সপেক্টিভের উপর নির্ভর করে, কতগুলো দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। নলেজ ক্যান বি রিলেটিভ টু স্পেসিফিক কনটেক্সটস অ্যান্ড পার্সপেক্টিভস। এই জন্য আমরা অনেক সময় আমরা বলি যে 2014 সালে যে NCTE তাদের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক আমরা দেখেছি যে সেখানে কিন্তু সোর্স অফ নলেজ হিসেবে
শিক্ষক শিক্ষায় তিনটি দিকের একটা প্রসঙ্গ সেখানে উত্থাপিত আছে। একটিকে বলা হচ্ছে পার্সপেক্টিভস অফ এডুকেশন, নলেজ ফ্রম পার্সপেক্টিভস, নলেজ ফ্রম কারিকুলাম অ্যান্ড পেডাগজি, অ্যান্ড নলেজ ফ্রম ইপিসি অর এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস। সুতরাং এই যে জ্ঞানের যে বিষয়গুলো কোথা থেকে আমি পেতে পারি তার কিন্তু একটা ব্যাকরণযুক্ত এবং ব্যাকরণ বহির্ভূত বিভিন্ন যে জায়গাগুলো আর কি, অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে এবং পাঠ্যক্রমের বাইরে তার একটা বিস্তার কিন্তু আমরা ভারতবর্ষে লক্ষ্য করেছি। এনসিটি 2014 সেরকম একটা বার্তা সেখানে কিন্তু দিতে পেরেছিল আর কি সেখানে আর কি। তার ফলে নলেজ যেটা হয় সেটা নলেজ, তাহলে কি নলেজ মানে হচ্ছে সেটাই যাকে ভিত্তি করে আমরা কোনো তথ্যকে নির্ভরযোগ্য করে তুলি। সুতরাং সবসময় ইনফরমেশান সবসময় জ্ঞান না, কিন্তু সেই ইনফরমেশনের মধ্য দিয়ে কিন্তু আমরা জ্ঞানের ভাণ্ডার আমরা প্রস্তুত করতে পারি বা তুলে ধরতে পারি। তাহলে নলেজ বেস বলতে আমরা কি বলবো আর কি, বা কী বুঝতে চাই আমরা নলেজ বেস? সাধারণভাবে যে কোনো একটা আমরা যদি মনে করি যে নলেজ বেস মানে এক ধরনের ডেটাবেস, একেবারে আধুনিককালে যদি আমরা বলি আর কি, যেগুলো কতগুলো বিষয়বস্তুকে কতগুলো তথ্যকে শেয়ার করতে পারছে, তাকে বিভিন্ন রকমভাবে ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাকে প্রকাশ করতে পারছে। ইট প্রমোটস দ্য কালেকশন, অর্গানাইজেশন অ্যান্ড রিট্রিভাল অফ নলেজ, অর্থাৎ কাঠামোগত অসংগঠিত একটি নির্দিষ্ট ক্ষেত্র বা প্রক্রিয়ার উপর আমরা অনেক সময় দৃষ্টি নিবদ্ধ করি। তথ্য পুনরুদ্ধার, সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং আরও অনেক কিছুর জন্য ব্যবহার করা যেতে পারে এই জ্ঞানের ভিত্তিকে। তাহলে সার্বজনীন বা ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ বা বৃহত্তর জনসাধারণের কাছে যাতে করে এই জ্ঞানের ভিত্তিটাকে আমরা পৌঁছে দিতে পারি। তাহলে জ্ঞানের ভিত্তি হলো একটি নির্দিষ্ট ক্ষেত্র বা বিষয় সম্পর্কে তথ্যের একটা কেন্দ্রীভূত ভাণ্ডার, যেখানে এই সংগঠিত জ্ঞানটাকে আমরা বিভিন্ন উদ্দেশ্যকে নির্ভর করে আমরা পরিচালিত করতে পারি। সুতরাং এটিকে আমরা নলেজ বেস বলছি আর কি। এবার আমরা আসব নলেজ বেস অফ টিচার এডুকেশন। শিক্ষক শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের ভিত্তি একটি শিক্ষকের বিষয়বস্তু সম্পর্কিত অন্তর্দৃষ্টির সাথে সম্পর্কিত, যা নির্দিষ্ট বিষয়কে তুলে ধরে, একটা বিষয়ের তাত্ত্বিক, ব্যবহারিক এই সমস্ত বিষয়বস্তুগুলোর মধ্যে যে অভিজ্ঞতা আছে বা যে দক্ষতা আমরা সেখান থেকে অর্জন করতে পারি তাকেই কিন্তু তুলে ধরে নলেজ বেস অফ টিচার এডুকেশন। ইন দ্য ফিল্ড অফ টিচার এডুকেশন নলেজ বেস করছে কি রিলেট করছে, কি রিলেট করছে? কন্টেন্ট রিলেট করছে, ইনসাইটস রিলেট করছে, পার্টিকুলার সাবজেক্ট রিলেট করছে, স্কিলস রিলেট করছে, এবং যে অ্যাকোয়ার্ড এক্সপিরিয়েন্সটা আমরা কার্যত আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি, তাকেই আমরা বলছি নলেজ বেস অফ টিচার এডুকেশন। এখন একজন শিক্ষকের জ্ঞানের ভিত্তির উপাদানগুলো কী কী হতে পারে, কম্পোনেন্টস অফ নলেজ বেস অফ এ টিচার কী কী হতে পারে সেটা আর কি। এখন শিক্ষার যে জ্ঞান এবং সামাজিক প্রেক্ষাপটে তাদের যে বিকাশ, এটা যদি আমি বোঝাতে চাই তাহলে কী হবে? প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নলেজ অফ লার্নার্স বা আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট ইন সোশ্যাল কন্টেক্সট। দুটি জিনিস এখানে আমাকে বুঝতে হচ্ছে। যে কোনো শ্রেণী শিক্ষণ বলি, যে কোনো ক্লাসরুম বলি, ভালোভাবে যদি আমি ক্লাসরুম ট্রানজাকশন করতে চাই সেখানে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এটা, প্রথম এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে এইটা, আমি শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের আমি অনুধাবন করতে পারছি কি পারছি না, তাদের আমি আন্ডারস্ট্যান্ড করতে পারছি কি পারছি না। এবং আন্ডারস্ট্যান্ডিং মানে শুধু তো কন্টেন্ট নয়, কন্টেন্ট ছাড়াও তার যে বৃহত্তর ক্ষেত্র আছে, মানবিক ক্ষেত্র আছে, তার ব্যবহারিক ক্ষেত্র আছে, সমস্ত বিষয়বস্তুগুলো প্রেক্ষাপটগুলোকে আমাকে বুঝতে হচ্ছে নলেজ অফ লার্নার্সের মধ্য দিয়ে। আর কি করতে হচ্ছে? সোশ্যাল কনটেক্সট। একটা ক্লাসরুম মানে কি? একটা ক্লাসরুম মানে কিন্তু আমরা বলবো যে সেটি হলো যে বৃহত্তর একটা আমাদের যে সমাজ তার একটা চিত্ররূপ, অর্থাৎ একটা সমাজে যা যা আছে একটা শ্রেণীকক্ষেও তাই আছে, ঠিক আছে? সুতরাং এবার আমাকে এই সোশ্যাল কনটেক্সট অফ এ ক্লাসরুম সিচুয়েশন আমাকে এটা বোধগম্য স্তরে আমাকে আনতে হচ্ছে। দুটি জিনিস এখানে প্রাসঙ্গিক, একটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স, আর অপরটি হচ্ছে তার সামাজিক প্রেক্ষাপট বা সোশ্যাল কনটেক্সট। এবং কমিউনিকেশনের জন্য ক্লাসরুম সিচুয়েশনে আরেকটি জিনিসও খুব প্রাসঙ্গিক বলে আমরা মনে করি, এবং এটি হলো তার কমিউনিকেশন স্কিল, এবং যেটি আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020তেও দেখেছি। একেবারে পৃথক একটি উপাদান হিসেবে কম্পোনেন্টস রাখা আছে যার নামটাই হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট স্কিল,
যে যার মধ্য দিয়ে ভাষাগত বিকাশের মধ্য দিয়ে আমরা কিন্তু বৃহত্তর একটা জগতের সাথে আমরা কিন্তু নিজেদের পরিচিত করে তুলতে পারি। অর্থাৎ এখানে কমিউনিকেশনটা একটা সোর্স অফ নলেজ হিসেবে কাজ করছে এবং তার ফলে প্রথমটি যদি আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স হয়, অপরটি কিন্তু ভীষণভাবেই কিন্তু আমার এই কমিউনিকেশন স্কিল। এবং আজকে যখন আমরা দক্ষতার কথা বলছি, আমরা স্কিলের কথা বলছি, আমরা একটা গ্লোবাল এডুকেশন সিস্টেমের কথা বলছি, আমরা প্রোডাক্টিভ এডুকেশনের কথা বলছি, আমরা কস্ট বেনিফিট এডুকেশনের কথা বলছি, আমরা কস্ট এফেক্টিভ এডুকেশনের কথা বলছি, সেখানে কিন্তু এই মানে প্রয়োগমূলক ক্ষেত্র থেকে আমাদের পারস্পরিক যে যোগাযোগ, আমাদের যে কমিউনিকেশন স্কিল, এটি কিন্তু আমাদের খুব সুচিন্তিতভাবে আমাদের সাবলীল করে তোলা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। তাহলে এটা গেল লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এবার পরবর্তী যে আমাদের যে উপাদান সেটি হলো যে মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট, বিভিন্ন রকমের কম্পোনেন্ট। অর্থাৎ আমি এরকম ভাবতেই পারি না কোনো একটা শিক্ষকতা যেখানে মানব উন্নয়ন যুক্ত নয় আর কি। মানব উন্নয়নটা হচ্ছে শিক্ষকতার একটা বৃহত্তর জায়গা। যে আমার ধরা যাক আমার বিষয়ের উপর আমার দক্ষতা আছে, ধরা যাক আমার পেডাগজিক্যাল আমার কম্পিটেন্সি আছে, কিন্তু আমার পার্সোনালিটি প্যাটার্ন নট আপ টু দ্য মার্ক, আমার অ্যাটিটিউড নট আপ টু দ্য মার্ক, হবে না কিন্তু সেক্ষেত্রে। সুতরাং শিক্ষকতা বৃত্তির ক্ষেত্রে, শিক্ষকতা ভাবনার ক্ষেত্রে, শিক্ষকতা পরিচালনার ক্ষেত্রে আমরা কিন্তু একটি ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে আমার হিউম্যান ডেভেলপমেন্টাল বিভিন্ন প্যারামিটার্স যেগুলো আছে। এই প্যারামিটার্সগুলো কিন্তু আমাকে খুব সুচারুভাবে, খুব স্বচ্ছন্দভাবে আমাকে ডেভেলপমেন্ট কিন্তু করতে হবে। তাহলে আমরা কি বলার চেষ্টা করলাম? আমরা তিনটি বিষয় কিন্তু এখানে বলার চেষ্টা করেছি যে নলেজ অফ লার্নার্স বা আন্ডারস্ট্যান্ডিং অফ লার্নার্স এবং তার যে সোশ্যাল কনটেক্সট, এটি আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ নলেজ বেস ব্যাখ্যা করার ক্ষেত্রে। তার কমিউনিকেশন যে জায়গাটা, শিখন এবং ভাষার যে পারস্পরিক মেলবন্ধন, সেটিকে আমাকে গুরুত্বপূর্ণ বলে মনে করতে হবে। এবং পাশাপাশি তার যে হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়ন, এটিও একটা পরিপূরক একটা সূত্র হিসেবে, উপাদান হিসেবে এটি কিন্তু কাজ করবে। তাহলে এটি গেল একটা দিক। 2 নম্বর আমরা বলবো যে বিষয়বস্তুর জ্ঞান এবং শেখার লক্ষ্যের ক্ষেত্রেও কিন্তু কতগুলো জায়গা আমাদের মনে রাখার মতো। সেটা হচ্ছে এডুকেশনাল গোলস যেগুলো আছে, তার যে পারপাস যেগুলো আছে, তার যে কন্টেন্ট যেগুলো আছে, তার যে সাবজেক্ট ম্যাটার যেগুলো আছে, এটি সম্পর্কেও কিন্তু একজন শিক্ষককে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল হতে হবে। কারণ হলো যে আমরা যদি মনে করি যে শিক্ষা বলি, কোনো একটা ক্লাসরুম বলি, উদ্দেশ্যগত অবস্থান খুব জরুরি, সেটা আর কি। ঠিক আছে, রবীন্দ্রনাথ বলছেন না যে একটা তোমাকেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। এই যে ধ্রুবতারাটা কি, আমার অবজেক্টিভটা কি, আমার লক্ষ্যটা কি আর কি। কারণ রবীন্দ্রনাথ অন্যত্র বলছেন না যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। সুতরাং আমার কাছে শিক্ষাটা কি, এটা বড় একটা ব্যাপার আর কি। আমি শিক্ষাটাকে কীভাবে নেবো আর কি, সেটা আর কি। তাহলে আমার যে নলেজ বেস, সেই নলেজ বেস আমার কোন ধরনের নলেজ আমি চাইছি। আমি কি অ্যাস্থেটিক এডুকেশন চাইছি, আমি কি এক্সপেরিয়েন্সিয়াল এডুকেশন চাইছি, আমি কি প্র্যাগমাটিক এডুকেশন চাইছি, আমি চাইছিটা কি আমি আর কি। হোয়াট কাইন্ড অফ এডুকেশন আমার দরকার ফর কারিকুলাম, পাঠ্যক্রমের জন্য, সেটা আর কি। সুতরাং শিক্ষামূলক লক্ষ্য এবং উদ্দেশ্যে এই ভারসাম্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ফর এডুকেশনাল গোল অ্যান্ড পারপাসেস, সেটা আর কি। এবং পাশাপাশি এটা বলা হয় যে আমরা যদি কোনো একটা এরকম ট্যাক্সোনমি আমরা ভাবি, সেই ট্যাক্সোনমি মানে ফর টিচার এডুকেশন, তার একেবারে যে পিরামিডের যে ভূমিটা হবে আর কি, সেটি কিন্তু বিষয়বস্তু কিন্তু। অর্থাৎ একজন শিক্ষক কখনোই শ্রেণীকক্ষে তিনি সাবলীল হতে পারেন না যদি না তার বিষয়বস্তুগত দক্ষতা থাকে। সুতরাং এটা ঘটনা, এটা বলবার কিছু নেই। কন্টেন্ট ইজ ভেরি মাচ পপুলার। বিষয়বস্তুর উপর আমার নির্দিষ্ট দক্ষতা থাকা খুব জরুরি, সেটা আর কি নলেজ বেসের ক্ষেত্রে। এবং পাশাপাশি আমরা বলবো যে এই বিষয়বস্তু বা কন্টেন্ট নলেজের যে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের পেডাগজিক্যাল প্র্যাকটিসেস, বিভিন্ন ধরনের যে একজন শিক্ষার্থীর যে বিভিন্ন রকমের যে তার যে ট্রেনিং বা তার যে বিভিন্ন রকমের বিষয়বস্তু যেগুলো তার একটা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন, সেটা আমরা কতটা তাকে দিতে পারছি, বিভিন্ন রকমের ইভ্যালুয়েশন সিস্টেম সম্পর্কে তার জ্ঞান, বিভিন্ন রকমভাবে অ্যাসেসমেন্ট সম্পর্কে তার জ্ঞান, বিভিন্ন রকমভাবে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা সম্পর্কে তার জ্ঞান, এটিও কিন্তু জরুরি। আসলে কি এই কারণে কিন্তু আমরা টিচিংটাকে একটা কমপ্লেক্স একটা স্কিল বলে আমরা মনে করি আর কি। যে টিচিং মানে হচ্ছে কীরকম একটা আর্ট, টিচিংটা আর্ট, কিন্তু সেই আর্ট কিন্তু কমপ্লেক্স।
সহজ কোনো কথা না কিন্তু সেটা আর কি। টিচিং একটা আর্ট, বাট দ্যাট ইজ বেসড অন ডিফারেন্ট কমপ্লেক্সিটি, এবং সেই কমপ্লেক্সিটি কেন এখানে অনেকগুলো জ্ঞান, অনেকগুলো ভিত্তি সেটা আমার কাজে আসছে আর কি। এবং সেটি কীরকম সেটা আমরা প্রথম থেকে এখনও পর্যন্ত যেগুলি বললাম তাদের যদি যোগ করি দেখবো কিন্তু অনেকগুলো কিন্তু দক্ষতা, অনেকগুলো কৌশল, অনেকগুলো বিষয়বস্তু কিন্তু এখানে আমরা একত্রিত করবার চেষ্টা করছি। সুতরাং আমরা আজকের এই টপিকের মধ্যে দিয়ে সেই বিষয়বস্তুগুলো অনুসন্ধান করব। এটা আমরা একটা সাধারণ একটা আলোচনা করবার চেষ্টা করছি। তারপরে বিভিন্ন যদি এক্সপার্টস ভিউ যেগুলো আছে, বিভিন্ন রকম থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যেগুলো আছে, এগুলো আমরা ক্রমশ আমরা বলবার চেষ্টা করছি সেটা আর কি। এবার আমরা গবেষকদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি, যে গবেষকদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা শিক্ষা জ্ঞানের ভিত্তিকে আমরা খোঁজার চেষ্টা করি, তখন আমরা দেখব যে নলেজ বেস অফ টিচার এডুকেশন সম্পর্কে প্রথম একটা যুগান্তকারী একটা অবস্থান নিয়েছিলেন তিনি কিন্তু শুলম্যান। এবং তিনি একজন আমেরিকার শিক্ষা মনোবিজ্ঞানী এবং গবেষক। তিনি শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান বা যেটাকে আমরা বলি পিসিকে, খুব পপুলার কথাটা পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, তিনটি নলেজকে খুব গুরুত্ব দিয়েছিলেন শুলম্যান। একটি বলে সিকে, দ্যাট ইজ কন্টেন্ট নলেজ, একটিকে বলে পিকে, দ্যাট ইজ কল্ড পেডাগজিক্যাল নলেজ, একটিকে বলে পিসিকে, দ্যাট ইজ পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ। তাহলে প্রথমটি হচ্ছে কন্টেন্ট নলেজ, তারপরটি হচ্ছে পেডাগজিক্যাল নলেজ, তারপরেরটি হচ্ছে পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ। তাহলে এই যে শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান যেটি আর কি, তার উপর কাজের জন্য কিন্তু তিনি ভীষণ রকমভাবে পরিচিত। এবং আজকের দিনে এটি কিন্তু খুবই প্রাসঙ্গিক একটা শ্রেণীকক্ষের ক্ষেত্রে, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার ক্ষেত্রে, জ্ঞানের উন্মোচনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। কারণ আমরা লক্ষ্য করেছি 2005 NCF যেটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, আমরা লক্ষ্য করেছি সেখানে কিন্তু খুব স্পষ্ট করে বলা আছে যে ক্লাসরুম ফর নলেজ। এখন ক্লাসরুম ফর নলেজ মানে কি, যে ক্লাসরুমের মধ্য দিয়েও কিন্তু আমাদের নলেজ ডেভেলপ করা সম্ভব, এবং সেটি তখনই সম্ভব যদি পিসিকে হয়, অর্থাৎ যদি পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তখন কিন্তু ক্লাসরুম ফর নলেজ সম্ভব। টিচিং মানে যেমন নলেজ, লার্নিং মানে যেমন নলেজ, ক্লাসরুম মানে ফর কনস্ট্রাকশন অফ নলেজ। তাহলে এই যে বিষয়টি আমরা বাস্তবায়িত করতে পারি যদি শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান সেখানে কার্যকরী হয়, পেডাগজিক্যাল নলেজ সেখানে কার্যকরী হয়। এবং এটি প্রথম শুলম্যান আমাদের সামনে তুলে ধরেন, এবং এর উপর তিনি কাজের জন্য যথেষ্ট পরিচিত। এবং যেটা বিষয়বস্তু বোঝার গুরুত্ব এবং কীভাবে এটি কার্যকরভাবে শেখানো যায় তার উপর জোর দেওয়া হয় সেটা আর কি। শুলম্যান সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। তারপরে শুলম্যান ছাড়া যে বিভিন্ন আন্তর্জাতিক দৃষ্টিকোণ যেগুলো আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি, তার আরেকজন হচ্ছে হেবারমাস, জার্মান দার্শনিক এবং সমাজবিজ্ঞানী। তিনি প্রধানত কমিউনিকেটিভ অ্যাকশন তার জন্য বিশেষভাবে পরিচিত। এবং তার আরও একটি থিওরি আছে যেটি খুবই জনপ্রিয়, এবং সেটি হলো যে নলেজ কনস্টিটিউটিভ ইন্টারেস্ট থিওরি। আবার বলছি এটা কি, নলেজ অর্থাৎ জ্ঞান, কনস্টিটিউটিভ কনস্ট্রাকশন করছি বা ডেভেলপ করছি, তাহলে নলেজ কনস্টিটিউটিভ ইন্টারেস্ট থিওরি। এবং এই থিওরির জন্য কিন্তু আমরা বলবো যে হেবারমাস যথেষ্ট বিখ্যাত এবং পরিচালিত, এবং যেটি এখনও আমরা সমানভাবে কিন্তু সেটিকে আলোচনা স্তরে আমরা আনি। এটি গেল যে হেবারমাস। তাহলে প্রথমে শুলম্যান বলেছি, তারপর হচ্ছে হেবারমাস, এবং এখন আমরা বলবো যে ডেং অ্যান্ড লিউক। এবং ডেং একজন চীনা শিক্ষা গবেষক এবং অধ্যাপক। তার কাজ প্রায়শই ভাষা শিক্ষা এবং শিক্ষা সম্পর্কিত, এবং বিভিন্ন সমস্যাগুলোকে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং আন্তঃসাংস্কৃতিক বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর তিনি ফোকাস করেছেন তিনি। এবং আমরা জানি যে ডেংয়ের একটি বিখ্যাত থিওরি আছে, সেটিকে আমরা বলি কালচারাল রেসপন্সিভ থিওরি, তাই না? অর্থাৎ আমাদের মধ্যে আমরা যদি খেয়াল করে দেখবো আর কি, যে আসলে শ্রেণীকক্ষ মানে বিভিন্ন সাংস্কৃতিক অবস্থান সেখানে আছে। কীরকম আছে সেটা ইন্টার কালচারালও হতে পারে, আবার ইন্ট্রা কালচারালও হতে পারে, তাই না? অর্থাৎ আন্তঃসম্পর্কিত সংস্কৃতি হতে পারে, আবার আন্তঃসাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিও হতে পারে। প্রধানত আন্তঃসাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির উপর ডেং তার এই কালচারাল রেসপন্সিভ থিওরির উপর তিনি জোর দিয়েছিলেন সেটা আর কি, এবং সেটাও কিন্তু যথেষ্ট বিখ্যাত তত্ত্ব। তারপরে যিনি বিখ্যাত তিনি হচ্ছে লিউইক, অ্যালান লিউইক, একজন অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ এবং গবেষক। সমালোচনামূলক সাক্ষরতা বা যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল লিটারেসি থিওরি, এবং এই জায়গাটা তিনি যথেষ্ট পরিমাণে জনপ্রিয় ক্রিটিক্যাল লিটারেসি থিওরিতে। এবং এখানেও মাল্টিকালচারালিজম, ক্রিটিক্যাল লিটারেসি, বিভিন্ন রকম কারিকুলাম ডেভেলপমেন্ট, এবং এদেরও প্রশ্নটিকে একই প্রশ্ন যে হোয়াট কাইন্ড অফ এডুকেশন। আমি তো বলছি এডুকেশন কী ধরনের শিক্ষা আপনার দরকার। আমি সংস্কৃতির কথা বলছি কী ধরনের সংস্কৃতি আপনার দরকার। আমি নলেজের কথা বলছি কী ধরনের নলেজ আমার দরকার। এই প্রসঙ্গে কিন্তু এরা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, খুবই প্রাসঙ্গিক। আমি তো আমার নলেজ ইজ এসেনশিয়াল। নলেজ প্রসঙ্গে আমাদের কোনো কী ধরনের নলেজ বলতে হবে, তো সেটা
কী ধরনের সংস্কৃতি আমাদের বলতে হবে তো, কী ধরনের আউটপুট এডুকেশন আমার দরকার সেটা বলতে হবে তো। এটা কিন্তু আমরা এই ডেইং লিভিক বা শুলম্যান এদের কাছ থেকে আমরা পেতে পারি যে আমাদের জ্ঞানের যে বিস্তার এবং সেই বিস্তার সম্পর্কিত যে বিষয়গুলো আমাদেরকে যৌক্তিক জায়গা থেকে ব্যাখ্যাতে সাহায্য করবে, সেটি কিন্তু আমরা এই সমস্ত গবেষকদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা আলোকপ্রাপ্ত হই বা আলোকিত হই। এবার আমরা চলে আসবো এই যে তিনজনের কথা বলা হলো, শুলম্যান, ডেং আর লিভিক, এদের সম্পর্কে আমরা কিন্তু একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো এটা আর কি। এবং দেখব যে আমরা ইতিমধ্যেই বলেছি যে পিসিকের কথা, আমরা ইতিমধ্যেই বলেছি পিকে, আমরা ইতিমধ্যেই বলেছি সিকে। এরকম 7টি নলেজের কথা কিন্তু আমরা দেখব এখানে আছে। তাহলে 7টা নির্দিষ্ট দক্ষতা, 2টি উপাদান এবং একটি মডেল অফ অ্যাকশন অ্যান্ড রিজন, এটি শুলম্যানের একটা বড় ধরনের কন্ট্রিবিউশন। তাহলে এই 3টি জায়গা থেকে আমরা শুলম্যানকে কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করব। কি ধরনের? 7টা হচ্ছে স্পেসিফিক স্কিলস, নলেজ কনস্টিটিউয়েন্টস অফ 2 কম্পোনেন্টস এবং একটা মডেল অফ পেডাগজিক্যাল রিজনিং, ঠিক আছে, যেটিরও আবার 6টি স্তর আছে। এবং এইগুলো আর কি শুলম্যান কিন্তু আমরা বলবো নলেজ বেসকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি এটা কিন্তু বলেছেন এগুলো আর কি। এবং প্রথমে আমরা চলে আসি যে 7 কাইন্ডস অফ নলেজ বলতে আমরা কি মানে বোঝাই আর কি। 7 কাইন্ডস অফ নলেজ অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আমাদের কি মনে হয় যে শিক্ষা মানে সে ফর এক্সাম্পল যেমন মনে হলো যে আমি ভগ্নাংশ পড়াচ্ছি, ফ্র্যাকশন পড়াচ্ছি, ফ্র্যাকশন মানে তো যে হাফ প্লাস 1/4, 1/6, 1/7 এক্সেট্রা, দ্যাট ইজ বেসড অন কন্টেন্ট নলেজ। কিন্তু এই কন্টেন্ট নলেজটা কিন্তু কোনো একটি শিক্ষকতার ক্ষেত্রে সাফিসিয়েন্ট নয় কিন্তু সেটা আর কি। এই জন্য 7 কাইন্ডস অফ নলেজের প্রস্তাবনা কিন্তু 7টি ধরনের জ্ঞানের কথা কিন্তু শুলম্যান বলেছেন। কি 1 নম্বর হচ্ছে কন্টেন্ট নলেজ বা সিকে, 2 নম্বর হচ্ছে পেডাগজিক্যাল নলেজ বা পিকে, 3 নম্বর হচ্ছে পিসিকে পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ। এছাড়া কি আছে? কারিকুলাম নলেজ, লার্নার অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, নলেজ অফ এডুকেশনাল কনটেক্সট, নলেজ অফ এইমস অ্যান্ড অবজেক্টিভস। এবং এই ধরনের বিভিন্ন বিষয়গুলো কিন্তু তিনি যোগসূত্র হিসেবে নলেজ বেস বা জ্ঞান ভাণ্ডারের ব্যাখ্যার ক্ষেত্রে তিনি বলেছেন। আমরা যদি ছোট করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে কন্টেন্ট নলেজ, আমরা দেখি যে বিএড একসময় ছিল সিলেবাসে, এখন এই মুহূর্তে ভারতবর্ষে কন্টেন্ট নলেজটাকে রাখা হয়নি আর কি, কিন্তু 2টি বিষয় সেখানে কিন্তু মানে ব্যবহার করা হতো বা ব্যাখ্যা করা হতো বা অন্তর্ভুক্ত ছিল পাঠ্যক্রমের মধ্যে। একটিকে বলা হতো মেথড, আরেকটিকে বলা হতো কন্টেন্ট। সুতরাং আমরা এটা মনে করি যে বিষয়বস্তুর জ্ঞান যে কোনো শিক্ষকের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটি থাকতেই হচ্ছে। কিন্তু কন্টেন্ট নলেজ কিন্তু প্রথমত গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে পেডাগজিক্যাল নলেজ, যে হাউ টু টিচ। অনেক সময় আমি বলবো যে 4 × 5 মানে 20, 10 দুগুণে 20, বা এই যে আমরা একটা গুণ করছি, যোগ করছি, এটা কিন্তু যে কোনো শিক্ষকের কাছে কোনো একটা চ্যালেঞ্জ হতে পারে না। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে সেটি যখন আমি ছাত্রদের সামনে উপস্থাপন করছি, ছাত্রদের সামনে যখন উপস্থাপন করছি তখন কিন্তু সেটি চ্যালেঞ্জ কিন্তু সেটা কি। কারণ শিক্ষক তিনি হচ্ছেন মানে একক, যখন পরিবেশন করছেন সেই পরিবেশন করার সময় সেই যে রেসপন্স কিন্তু মাল্টিপল সেটার কি। সুতরাং মাল্টিপল রেসপন্স যখন হচ্ছে তখন সেটা কিন্তু ম্যানেজমেন্টের প্রশ্ন, সেটা বিবেচনার প্রশ্ন, সেটা অনেক কিছু প্রশ্নের সম্মুখীন তখন সেখানে কিন্তু আমাদের হতে হচ্ছে। সুতরাং এটি হচ্ছে আমরা বলবো যে পেডাগজিক্যাল নলেজ খুবই গুরুত্বপূর্ণ। পেডাগজিক্যাল নলেজ কখনো আমরা বলেছি কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, কখনো আমরা বলেছি অ্যাডভান্স অর্গানাইজার মডেল, কখনো বলেছি ইনফরমেশন প্রসেসিং মডেল। অনেক রকম বিভিন্ন বিষয়বস্তুর মধ্য দিয়ে কিন্তু আমরা বা মডেলের মধ্য দিয়ে আমরা কিন্তু এই পেডাগজিটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। সুতরাং এটি গেল হচ্ছে 2 নম্বর যেটা আমরা বলেছি পেডাগজিক্যাল নলেজ। 3 নম্বর দেখব কারিকুলাম নলেজ বা পাঠ্যক্রম সংক্রান্ত জ্ঞান। এবং পাঠ্যক্রম সংক্রান্ত জ্ঞানটি কেন জরুরি? কারণ এই পাঠ্যক্রম সংক্রান্ত জ্ঞান মানে যখন আমি কোনো উদ্দেশ্য নির্ভর জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে পরিবেশন করছি। যেমন আমরা যদি একটা সিলেবাস দেখি, আমরা দেখব যে ইউজিসি বলছে যে আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তিগত জ্ঞান দরকার, তাহলে আমি পাঠ্যক্রমের মধ্যে প্রযুক্তি রাখবো। ইউজিসি বলছে যে পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন দক্ষতা সহায়ক তার বিভিন্ন রকমের জ্ঞান দরকার, আমি তাহলে স্কিল বেসড এডুকেশন সেখানে আমি রাখবো। তাহলে আমি কি রাখবো বা কি রাখবো না এটা কিন্তু আমার পাঠ্যক্রমের উপর নির্ভর করছে বা কারিকুলাম নলেজের উপর আমার নির্ভর করছে। আমরা দেখেছি যে 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে পাঠ্যক্রমটাকে খুব স্পষ্টত 8টি কম্পোনেন্টে সেখানে বিভাজন করা হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি গোটা ভারতবর্ষে এবং যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টের ব্যবহার আরও যুক্তিসঙ্গত হওয়া খুব জরুরি। যেমন ফর এক্সাম্পল যেমন সামার ইন্টার্নশিপ, একটা কোর্স রাখা হয়েছে বাধ্যতামূলক সামার ইন্টার্নশিপ, 3 সপ্তাহ 6 সপ্তাহ এরকম হতে পারে আর কি, বা 1 মাসের জন্য হতে পারে আর কি।
কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন পাঠ্যক্রম যেটুকু আমরা দেখেছি তাতে অনেক সময় এরকম আছে, কেউ কেউ মনে করছে যে এটি বোধহয় কোনো ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস নয়, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কেউ মনে করছে না এটি মনে হয় কোনো রকমের বিভিন্ন রকমের ফিল্ড অ্যাক্টিভিটিস, কেউ মনে করছে না এটির বিভিন্ন রকমের কোলাবোরেশন অ্যাক্টিভিটিস। কিন্তু আমি বলছি এই জন্যই কারিকুলাম নলেজ ইজ এসেনশিয়াল। ইউজিসি বলছে এটি কিন্তু স্পেশালি ফর দ্য রিজন অফ এমপ্লয়াবিলিটি। প্রচলিত কর্মসংস্থানের যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু আমাদের আরও অতিরিক্ত পরিমাণে কিন্তু তৈরি করতে হবে আমাদের এডুকেশন সেক্টরের মধ্যে। সেই সুযোগগুলো যদি আমি অনুসন্ধান করতে চাই তাহলে আমাকে কিন্তু এইভাবে কিন্তু সামার ইন্টার্নশিপের মধ্য দিয়ে, বিভিন্ন কোম্পানির মাধ্যমে হোক, বিভিন্ন লোকাল বা আঞ্চলিক সংস্থার মধ্য দিয়ে হোক, আমাকে কিন্তু যোগসূত্র স্থাপন করতে হচ্ছে। এবং এটি আমি যদি করতে চাই অ্যাজ এ টিচার, আমি কন্টেন্ট নলেজের উপর নির্ভরশীল হলে কিন্তু আমার হচ্ছে না। আমাকে কিন্তু খুব যুক্তিসঙ্গতভাবে আমাকে কিন্তু এই কাজগুলো কিন্তু করতে হচ্ছে আর কি। আর যদি আমি সেটা করি তখন কিন্তু আমার কারিকুলাম নলেজটা কিন্তু খুব প্রয়োজন আর কি। আসলে পাঠ্যক্রমটা হচ্ছে এমন একটা বিষয় যে পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমার সামগ্রিক শিক্ষার উদ্দেশ্য, বিষয়বস্তুগত শিক্ষার উদ্দেশ্য এটি কিন্তু কার্যকরী হবে। তা সেই কারণে আমি বলবো যে বিষয়বস্তুর জ্ঞানটাও কিন্তু এখানে কিন্তু খুব জরুরি আর কি। এবং তার পাশাপাশি আমরা দেখব যে লার্নার্স অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, আমি বলেছি এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি একটা শ্রেণীকক্ষে আমরা কোনো একটা বিষয় উপস্থাপন করছি, অথচ লার্নারকে আমি বুঝতে পারছি না। আমরা শ্রেণীকক্ষে এরকম বহু ছাত্র দেখেছি যে কোনো রকমভাবেই তারা রিয়াকশান করে না। এবার তাতে তো সমস্যাটা হচ্ছে এইটা, সে বিষয়বস্তু বুঝতে পারলো কি পারলো না, তার বোধগম্যতার স্তর এলো কি এলো না, আমরা কিছুতেই সেটা আন্দাজ করতে পারছি না। প্রবলেমগুলো ফর এক্সাম্পল, আমি যদি আমার ব্যক্তিগতভাবে আমি একটা ঘটনার যদি আমি একটা গল্পের মতো করে বলি, একটি ঘটনার কথা আমার মনে পড়ছে। কোনো একজন গার্জিয়ান এসে, স্টুডেন্টটি বোধহয় 9 বা 10 পড়ে বা তখন পড়তো আর কি, এসে তার পেরেন্টস এসে আমাকে বললো যে স্যার, আমার ছেলে বা মেয়ে যাই হোক না কেন, যে আমার অঙ্কে সে পরীক্ষায় এবার পাশ করতে পারেনি এবং আমরা খাতা চ্যালেঞ্জ করেছি, আপনি যদি আমাদের সঙ্গে যান তাহলে আমরা অন্তত বুঝতে পারি যে কেন সে অঙ্কে কম পেলো বা ইত্যাদি আর কি। আমি বললাম কত পেয়েছে অঙ্কে? তো বলছি স্যার 0। তাই বললাম এটা তো খুব কঠিন ব্যাপার, 0 পাওয়াটা খুব কঠিন ব্যাপার, কারণ নানা রকম প্রশ্ন, অবজেক্টিভ কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, নানা রকম প্রশ্ন থাকে, সম্পাদ্য থাকে, জ্যামিতি, অনেক রকম প্রশ্নের সমন্বয় তো সেটা আর কি। তাই বললাম 0? বলে হ্যাঁ স্যার 0 পেয়েছে আর কি। আমি ঠিক আছে, আমি যাবো আপনার সাথে। তা ওই যেদিন নির্ধারিত দিন, সেই নির্ধারিত দিনে আমি চললাম সেই পেরেন্টসের সাথে, গেলাম একটি গার্লস স্কুল। তা হেডমিস্ট্রেস যিনি আছেন, সেই হেডমিস্ট্রেস বসতে দিলেন। এবার সাবজেক্ট টিচারকে ডাকা হলো, খাতা পরিবেশন করা হলো। তো পেরেন্টস খাতাটা আমাকে হ্যান্ডওভার করলো। তো হ্যান্ডওভারকে আমি প্রথমে যেটা দেখার চেষ্টা করলাম যে গোটা বিষয়টা কীভাবে সে উপস্থাপন করেছে, আমি দেখার চেষ্টা করলাম। দেখলাম খুব সুন্দর হাতের লেখা, বিউটিফুল হ্যান্ডরাইটিং, এবং প্রত্যেকটা পৃষ্ঠা উল্টা চিতে কি একদম খুবই স্পষ্ট লেখা, কোনো রকম কোনো কাটাকাটি ভালো মন্দ কোনো কিছু, নিট অ্যান্ড ক্লিন, ভেরি মাচ নিট অ্যান্ড ক্লিন। এবার পরপর পৃষ্ঠা উল্টে খাতা শেষ করলাম আর কি। তাতে অ্যাট এ গ্লান্স আমার মনে হলো আর যে ফেল করার কথা কিন্তু না। এবার আমি একটু ক্রিটিক্যাল, এবার প্রত্যেকটা অঙ্ক আমি পৃথকভাবে দেখা শুরু করলাম এবং দেখা শুরু করে দেখি যে প্রতিটা অঙ্কে কোথাও না কোথাও তার কিন্তু একটা ভুল আছে আর কি। প্রত্যেকটা প্রবলেমের মধ্যে একটা না একটা কিন্তু ভুল সেখানে কিন্তু আছে, এবং কার্যত যে 0 যেটা দেওয়া হলো সেটা কিন্তু সঠিক সেটা আর কি। তো আমি তখন ভাববার চেষ্টা করলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে একটা কন্টিনিউয়াস এফোর্ট, তাহলে মানেটা কি, অর্থটা কি, রিজনটা কি লার্নারের, যে সে কোনো মতেই সে শেষ পর্যন্ত সঠিক জায়গায় পৌঁছতে পারছে না। তখন যেটা হলো আর কি, আমি স্টুডেন্ট সঙ্গে ডাইরেক্ট ফেস টু ফেস তার সাথে আমি কথা বলা শুরু করলাম, বললাম যে রিজনটা কি। এবং একটা সময় সে যেটা বললো যে প্রত্যেকটা অঙ্ক সে মেমোরাইজ করে, মুখস্থ করে। সুতরাং একটা সময় বাদে কি হলো, এই মেমোরাইজ করতে করতে যে 5, 6, 7, 8, 9, 10 যখন ডিফিকাল্টি লেভেলটা বেড়ে গেল, তখন আর মেমোরাইজেশনটা কোনো কাজে আসছে না। কোথাও না কোথাও তার প্রবলেমের মধ্যে ভুল হচ্ছে এবং আলটিমেটলি গেটিং 0। তার ফলে আমি যদি এই লার্নারকে আন্ডারস্ট্যান্ড না করি যে রিজনটা কি, কারণটা কি সেটার কি, তাহলে কিন্তু যতই আমি ট্রানজাকশন করি, যতই আমার প্যাডাগজিক্যাল নলেজ থাক, যতই আমার কন্টেন্ট নলেজ থাক, এটি কিন্তু কার্যকরী হবে না সেটা আর কি। তা তার ফলে সুলমেনের আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে এইটা, যে আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স জানতে হবে আর কি। জানলে হবেটা কি, আমার সেখানে নলেজ বেস অর্থাৎ এই আন্ডারস্ট্যান্ডিংটাও আমার নলেজ বেস সেটা আর কি। সুতরাং লার্নার্স অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান। এবং তারপরে নলেজ অফ এডুকেশনাল কনটেক্সট বুঝতে হবে। আমার গ্রাম না শহর, আরবান এরিয়া না রুরাল এরিয়া, কী ধরনের আমি পড়াচ্ছি, কত রকমের ক্যান্ডিডেট আছে। আমি আবার আগেও বলেছি যে একটা ক্লাসরুম মানে হচ্ছে একটা সমাজ,
একটা ক্লাসরুম মানে হচ্ছে একটা মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি। একটা ক্লাসরুম মানে একটা মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি, সমস্ত রকম উপাদান সেখানে আছে। সোশ্যাল কনটেক্সট বুঝতে হচ্ছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বুঝতে হচ্ছে, না হলে কী হবে, না হলে কিন্তু খুব সঠিকভাবে কিন্তু পরিবেশন করা যাবে না, ট্রানজ্যাকশন করা কিন্তু যাবে না। এবং একই সঙ্গে আমরা বলবো যে এরই পাশাপাশি যে নলেজ অফ এইমস অ্যান্ড অবজেক্টিভস, মিশন অ্যান্ড ভিশন আমার কী, আমি যে পড়াচ্ছি আমরা পাঠ্যক্রমে আমার উদ্দেশ্যটা কী, কীভাবে আমি পড়াচ্ছি এবং কেন পড়াচ্ছি। এবং যে কোনো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু এটি আমাকে বুঝতে হবে যে আমি একটা স্টুডেন্টকে যখন আমি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট পড়াচ্ছি, আমি কি অ্যাস্থেটিক রিজন, নাকি লজিক্যাল ডেভেলপমেন্ট, না রিজনিং ডেভেলপমেন্ট, না কন্টেন্ট, আমি পড়াচ্ছি কেন পড়াচ্ছি, কী কারণে আমি পড়াচ্ছি, ঠিক আছে, এটা আমাকে বুঝতে হবে। এইমস অ্যান্ড অবজেক্টিভস আমার ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা আর কি। এবং এরও পাশাপাশি আমরা বলবো যে সমস্ত বিষয়গুলোকে যদি আমরা একত্রিত করি, সেটি হলো শুলম্যানের মতে নলেজ বেস অফ টিচার এডুকেশন। এবং এটি দাঁড়িয়ে আছে 7টি কম্পোনেন্টের উপর। যে 7টি কম্পোনেন্ট আমরা বললাম যে পিকে, সিকে, পিসিকে, কারিকুলাম নলেজ, লার্নার অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, এডুকেশনাল কনটেক্সট, এইমস অ্যান্ড অবজেক্টিভস এবং ডিফারেন্ট তার যে ফিলোসফি অ্যান্ড হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, এই সমস্তগুলো মিলে মোটে 7টি উপাদানের সমষ্টি হচ্ছে নলেজ বেস অফ শুলম্যান। তাহলে টিচার এডুকেশনটা কাকে বলবো? বেস হচ্ছে যখন কোনো একজন শিক্ষক যখন এই সমস্ত গুণাবলীর অধিকারী হবেন, কোনো একজন শিক্ষক যখন এই 7টি স্তরীয় জ্ঞানের তিনি অধিকারী হবেন। সুতরাং নলেজ বেস কিন্তু কোনো সহজ কথা না। টিচার এডুকেশনের ক্ষেত্রে এই নলেজ বেস কেন? এই নলেজ বেসের মধ্য দিয়ে আমরা যেমন ডেভেলপমেন্ট অফ নলেজ করছি, আমরা ক্রিয়েশন অফ নলেজ করছি, আমরা কনস্ট্রাকশন অফ নলেজ করছি, আমরা কিন্তু সমস্তগুলোই কিন্তু এখানে করতে পারছি বিসাইডস দ্য আদার ক্যারেক্টারিস্টিক্স। এবং এর পাশাপাশি দুটি কম্পোনেন্ট আছে, যে কন্টেন্ট দুটি আমাদের কাছে মনে করতে হবে। একটা হচ্ছে কন্টেন্ট নলেজ অফ সাবজেক্ট, এটাকে আমাকে ডেভেলপ করতে হবে নাম্বার 1, এবং 2 নম্বর হচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু পাঠ্যক্রমের উন্নয়নটাও কিন্তু আমার জরুরি, সেটা আর কি। এই সমস্তগুলো মিলে তিনি কিন্তু একটা শেষ পর্যন্ত শুলম্যান একটা কিন্তু ওভারঅল একটি মডেলের তিনি উপস্থাপন করেছেন, যেটিকে বলা হয় পেডাগজিক্যাল রিজনিং মডেল। সেই 6টি কম্পোনেন্টের সেটি সমষ্টি, এবং তার একটু ডিটেলস আমরা পরে বলবো। আপাতত হচ্ছে সেই 6টি পয়েন্টস আমরা যদি খেয়াল করি, প্রথমটি হচ্ছে কম্প্রিহেনশন, বোধগম্যতা, ট্রান্সফরমেশন, রূপান্তর, ইনস্ট্রাকশন বা নির্দেশ, ইভ্যালুয়েশন, মূল্যায়ন, রিফ্লেকশন, প্রতিফলন, অ্যান্ড নিউ কম্প্রিহেনশন বা নতুন উপলব্ধি। হলোটা কি তাহলে? আমি শুরু করেছি কি দিয়ে? শুরু করলাম হচ্ছে কম্প্রিহেনশন, এন্ডিং টু নিউ কম্প্রিহেনশন। তাহলে ডিফারেন্সটা কি? আমার বোধগম্যতা থেকে নতুন যে আমার উপলব্ধি আর কি, নতুন যে ভাবনা, নতুন যে আমার শেখা, লার্নিং, সেটি হচ্ছে পেডাগজিক্যাল রিজনিং এর সবথেকে বড় কথা। অর্থাৎ সেখান থেকে আমি কিন্তু আই হ্যাভ টু গেইন সামথিং, গেইন সাম নলেজ, যেটার মধ্য দিয়ে কিন্তু যে মডেলের মধ্য দিয়ে যৌক্তিক একটা অবস্থানের মধ্য দিয়ে জ্ঞানের বিকাশের কথা শুলম্যান বলেছেন, জ্ঞানের প্রকাশের কথা শুলম্যান কিন্তু সেখানে বলেছেন। সুতরাং শুলম্যানের নলেজ বেসের এটি হলো আমাদের একটা বিভিন্ন রকমভাবে তার যে বক্তব্য, তার একটা সারাংশ। এবার পরে আমরা চলে যাব যে শুলম্যানের আরেকটি কনসেপ্ট যেটি ভেরি ইন্টারেস্টিং, যেটাকে বলে অ্যাকুমুলেটেড উইজডম। আমরা জানি যে যেটাকে বলা হয় যে শ্রী রামকৃষ্ণ বলেছেন যে যতদিন বাঁচি ততদিন শিখি। এটা নাকি মানে একটা লাইফ লং প্রসেস, হোল লাইফ, ইট ডিম্যান্ডস হোল লাইফ। সুতরাং শুলম্যান সেরকম বলেছেন যে অ্যাকুমুলেটেড উইজডম, যে নলেজ কখনো এরকম একদিনের নলেজ হয় না, এটা অ্যাকুমুলেট করে, সঞ্চিত হয় আর কি। এবং সঞ্চিত মানে কি? যে একজন শিক্ষাগত তাত্ত্বিক যে যুক্তি, সেটা হচ্ছে এইটা যে কেবলমাত্র বুদ্ধিমত্তা নয়, বরং একটি নির্দিষ্ট প্রসঙ্গে সঠিক বিচার এবং সমস্যা সমাধানের জন্য জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যবহার করার ক্ষমতা। এবং তিনি এটা প্রস্তাব করেন যে জ্ঞান এমন কিছু নয় যা জন্মগত। এটা আমরা অনেক সময় বলি না যেটা একটা ইননেট, তা নয়, কিন্তু জন্মগত নয়, বা শুধুমাত্র আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে এটা অর্জিত হয়, এমন কিছু যা সময়ের সাথে সাথে সঞ্চয় এবং রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে বিকশিত হয়। অর্থ হচ্ছে এইটা যে শুলম্যান মনে করছেন যে কোনো নলেজ, এটা কিন্তু শুধুমাত্র ইজ নট সিম্পলি নলেজ অর ইন্টেলিজেন্স, বাট রাদার দি এবিলিটি টু ইউজ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স টু মেক সাউন্ড জাজমেন্টস। আমি যখন তার মধ্যে দিয়ে জাজমেন্টের মতো একটা জায়গায় উপস্থাপন করি, বিচার করতে পারছি, সলভ করতে পারছি, সমাধান করতে পারছি কোনো একটা পার্টিকুলার কনটেক্সটে। সুতরাং এইভাবে আস্তে আস্তে হয় কি, এরকম অ্যাকোয়ার্ড টু ফর্মাল এডুকেশনের মধ্য দিয়ে আস্তে আস্তে কি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমি কি করতে পারি, আমি নলেজটাকে অ্যাকুমুলেট করতে পারি, সঞ্চিত করতে পারি। এবং যদি সঞ্চিত হয়, দেন আই ক্যান ট্রান্সফর্ম, তখন আমি ট্রান্সফর্ম করতে পারছি। এবং শুলম্যান বলছেন আর কি, দেয়ার আর 4 keys অফ ডাইমেনশন। এবং এটি যদি আমি অ্যাকুমুলেট করতে চাই, যদি আমি এটি সঞ্চিত করতে চাই,
তাহলে সেই সঞ্চিত জ্ঞান এটি 4 রকমভাবে সেটা কিন্তু সম্ভব। এবং সেগুলি কী কী? অ্যাকুমুলেটেড উইজডম 4টি বিভাজনের কথা শুলম্যান বলেছেন। একটা হচ্ছে ব্রেথ অফ নলেজ, মানে জ্ঞানের প্রশস্ততা। একটা হচ্ছে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝার যে গভীরতা। রিফ্লেকটিভ জাজমেন্ট বা প্রতিফলিত রায়। এবং আর হচ্ছে কমিটমেন্ট টু অ্যাকশন, সেটা হচ্ছে কর্মের প্রতিশ্রুতি। অর্থাৎ কোনো একটি জিনিসকে যদি আমি অ্যাকুমুলেট করতে চাই, তখন কিন্তু আমার অর্থাৎ আমার যে সারফেস নলেজ আস্তে আস্তে বাড়ছে, সারফেস নলেজটা ক্রমবর্ধমান, বাড়াতে হচ্ছে সারফেস নলেজটাকে। পাশাপাশি আমরা বলি না, যেমন কোনো একটা বিষয় যখন আমরা পড়ি তখন আমরা কী করি, আমরা প্রথমে কোর নলেজটাকে আমরা পড়ি। যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে আমরা দেখবো যে প্রথম ক্যাটেগরি হচ্ছে কোর নলেজ, ব্রেথ, প্রথমে ব্রেথ, তারপরে কিছু আস্তে আস্তে ইনডেপথ হচ্ছে আর কি। ক্রমশ স্পেশালাইজেশন বাড়ছে, ক্রমশ কোর নলেজের প্রপোর্শনালিটি বাড়ছে, আস্তে আস্তে ইনডেপথের দিকে আমি কিন্তু যাচ্ছি। তা প্রথমে সারফেস নলেজ, তারপরে ভার্টিক্যাল নলেজ বা ইনডেপথ নলেজ যদি থাকে তখন কি করছি আমি, আই ক্যান রিফ্লেক্ট। আমি কিন্তু তখন সেই নলেজটাকে রিফ্লেক্ট করতে পারছি। রিফ্লেকশন ইজ দেন পসিবল আর কি। এবং তখন কী হবে, যদি আমার কমিটমেন্ট টু অ্যাকশান থাকে, আমি কিন্তু ক্রমশ সেই জ্ঞানটাকে সঞ্চিত হতে হতে একটা সময় কিন্তু সেটা আমার কিন্তু উইজডমে পরিণত হবে। সেটা অর্থাৎ জ্ঞান থেকে প্রজ্ঞা, জ্ঞান তখন প্রজ্ঞায় রূপান্তরিত, অর্থাৎ সেটি তখন অ্যাকুমুলেটেড উইজডমে পরিণত হবে। এবং আমার মনে হয় যে এটিও কিন্তু শুলম্যানের একটি বৃহত্তর চিন্তাভাবনার একটা সার্থক পরিণতি, যে যার মধ্য দিয়ে এই মেসেজ আমরা কিন্তু পেতে পারি যে কোনো একটা নলেজ ডেভেলপমেন্ট, কোনো একটা নলেজ বিকাশ, এটি আজকাল পরশু এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। কিন্তু এর একটা সামগ্রিক ভাবনা আছে এবং এটা কিন্তু প্রায় এডুকেশন ফর এন্টায়ার লাইফ, সামগ্রিক জীবনের একটা অংশ হিসেবে আমরা কিন্তু এটা ভাবনা চিন্তা করতে পারি। সুতরাং শুলম্যানের সঞ্চিত জ্ঞানের ধারণা শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, এটা আমরা বলেছি। শিক্ষার লক্ষ্য কেবল জ্ঞান প্রেরণ করা নয়, বরং শিক্ষার্থীদের জ্ঞানী চিন্তাবিদ এবং সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং স্বভাব বিকাশে সেটা সহায়তা করছে। তাহলে শুলম্যানস কনসেপ্ট অফ অ্যাকুমুলেটেড উইজডম এর যে গুরুত্বপূর্ণ প্রয়োগ সেটা হচ্ছে যে শিক্ষার যে লক্ষ্য, এটা কেবলমাত্র নট ট্রান্সমিশন অফ নলেজ, শুধুমাত্র নলেজ ট্রান্সমিশন নয়, বাট রাদার টু হেল্প স্টুডেন্টস টু ডেভেলপ দেয়ার স্কিলস, ডিসপোজিশনস নেসেসারি টু বিকাম ওয়াইজ থিঙ্কার্স অ্যান্ড ডিসিশন মেকার্স। সুতরাং শিক্ষার যে একটা সামগ্রিক ধারণা, বৃহত্তর ধারণা, সেই ধারণার পরিপ্রেক্ষিতেই এই উইজডমের কথা কিন্তু তিনি বলছেন সেটা আর কি। এবং তাতে লাভটা কি বলছে, এনকারেজ কিউরিওসিটি অ্যান্ড এ লাভ অফ লার্নিং। তাতে হবে কি, কৌতূহল এবং শেখার জন্য যে ভালোবাসা, সেই জায়গাটা এনকারেজড হবে বা উৎসাহিত হবে। প্রোভাইড অপরচুনিটিস ফর ডিপ আন্ডারস্ট্যান্ডিং, যে কোনো একটা বিষয় আমি যদি গভীরভাবে বুঝতে চাই তার সুযোগ প্রদান করা হয় এই পন্থা বা এই পদ্ধতি থেকে। ডেভেলপ রিফ্লেক্টিভ জাজমেন্ট, অর্থাৎ বিভিন্নভাবে আমি যখন কোনো একটা বিষয়কে প্রাথমিক স্তরগুলো যখন আমার সব কিছু জানা, তখন কিন্তু সেখানে একটা ক্রিয়েটিভ নলেজ, একটা সৃজনশীল শিক্ষা আমি কিন্তু সেখানে দিতে পারি সেখানে আর কি। ফোস্টার এ কমিটমেন্ট টু অ্যাকশন, কোনো একটা কাজের প্রতি, কোনো একটা বিষয়ের প্রতি আমি কিন্তু তাকে অঙ্গীকারবদ্ধ করে তুলতে কিন্তু আমি পারি সেটা আর কি। সুতরাং শুলম্যানের ভেরি বিউটিফুল কনসেপশন, আমরা এটা দেখেছি। এবং ক্যাটেগরিজ অফ নলেজ বেস ইতিমধ্যে আমরা পড়েছি, যে সিকে, পিকে, কারিকুলার নলেজ, নলেজ অফ লার্নার্স অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, নলেজ অফ এডুকেশনাল কনটেক্সট, নলেজ অফ এডুকেশনাল এইমস অ্যান্ড ভ্যালুজ এবং প্যাডাগজিক্যাল অলরেডি পড়েছি। সম্মিলিত ফলাফল নলেজ বেস। ইতিমধ্যে আমরা এটাও পড়েছি যে কম্প্রিহেনশন টু নিউ কম্প্রিহেনশন, এবং এটা অনেকটা আমরা যদি গ্লেসার্সের বেসিক টিচিং মডেলের কথা আমরা ভাবি, অনেকটা দেখবো সেরকম কিন্তু গ্লেসার্স বেসিক টিচিং মডেলের মতো করে আমাদের এটা মনে হতে পারে কিন্তু সেটা আর কি। যে গ্লেসার্স বেসিক টিচিং মডেল আমরা দেখেছি, কিন্তু প্রথমে একটা আমরা দেখেই নেব যে একজন শিক্ষার্থী যখন সে আসছে তার প্রাথমিক পর্যায়টা কী আর কি, ইনিশিয়াল ফেজটা কীরকম আছে যখন আমি টিচিং শুরু করছি আর কি, এবং সবার শেষে দেখব তার অন্তিম পর্যায়টা কীরকম আছে। দুটোর বিয়োগফল হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষা মানে কি, শিক্ষা যে দুটোর বিয়োগ, প্রাথমিক স্তর এবং অন্তিম স্তরের যে বিয়োগফল সেটা হচ্ছে শিক্ষা আর কি। এখানে সেটা বলছে প্রাথমিক যে আন্ডারস্ট্যান্ডিং, আমার প্রাথমিক যে অনুভূতি, প্রাথমিক যে বোধগম্যতা, এবং ষষ্ঠ পর্যায়ের যে নিউ কম্প্রিহেনশন, নতুনভাবে আমি যখন কোনো একটা জিনিসকে ব্যাখ্যা করতে পারছি, নতুনভাবে কোনো একটা বিষয়কে যখন আমি বিশ্লেষণ করতে পারছি, তাহলে কম্প্রিহেনশন টু নিউ কম্প্রিহেনশন, এইটাকে আমরা বলছি কিন্তু এই শিক্ষাগত যুক্তি ও কর্মের মডেল। ঠিক আছে।
জার্গেন হেবারমাস একজন জার্মান দার্শনিক এবং সমাজবিজ্ঞানী। 1929 সালে হেবারমাস কার্যত মার্ক্সীয় দর্শন এবং ম্যাক্স ওয়েবারের দর্শনের সাহায্যে তিনি নিজের মতো করে কিন্তু তার যে ভাবনা চিন্তা সেগুলোকে ব্যাখ্যা করেন এবং এই জার্মান দার্শনিক এবং সমাজতাত্ত্বিক তার যুগান্তকারী কাজ জ্ঞান এবং মানব আগ্রহ প্রকাশের মধ্য দিয়ে প্রকাশিত করেন। দুটি বিষয় এখানে আমরা বুঝতে হবে আমাদের, একটি হচ্ছে নলেজ, আরেকটি হচ্ছে ইন্টারেস্ট। একটি জ্ঞান, আরেকটি হচ্ছে আগ্রহ। এবং হেবারমাস মনে করতেন যে নলেজ ইজ পসিবল তখন সম্ভব হোয়েন ইট করেসপন্ডস টু দ্য ইন্টারেস্ট, যখন সে ইন্টারেস্টকে করেসপন্ড করছে। অর্থাৎ আমার ইতিহাসে আগ্রহ আছে তো আমি ইতিহাস পড়ি, আমার ম্যাথামেটিক্সে আগ্রহ আছে ম্যাথামেটিক্স পড়ি। অর্থাৎ এই যে পড়ি ব্যাপারটা কিন্তু আমরা যখন কোনো একটা টিচিং করছি তাহলে এটা কিন্তু পরিপূরক ধারণা। পরিপূরক কেন? কারণ আমার ইন্টারেস্ট রিফ্লেক্স করছে কোথায় রিফ্লেক্ট করছে? ফর মাই নলেজ ডেভেলপমেন্ট, আমার জ্ঞানের বিকাশে সেটা সহযোগিতা করছে, যেটাকে আমরা এক কথায় বলি যেটা হচ্ছে কার্যত একটা কনস্টিটিউটিভ থিওরি। কনস্টিটিউট করছে? নলেজ কনস্টিটিউট করছে। কেন কনস্টিটিউট করছে? ফর ইন্টারেস্ট। এই জায়গাটা কিন্তু খুব সঠিকভাবে কিন্তু তিনি ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কিন্তু এনেছেন আর কি। তার ফলে হেবারমাস যে কনসেপশনটা আমরা যদি আরেকটু আমরা ব্যাখ্যা করি তাহলে দেখবো এই যে একটা ওভারঅল আমরা একটা ইয়ের মধ্যে এনেছি এটাকে আর কি, মানে আমরা একটা কাঠামোর মধ্যে আমরা এনেছি। আমরা যদি দেখি যে যদি আমার আগ্রহ হয় ইমানসিপেটরি, ইমানসিপেটরি মানে কি? আমি যখন সেলফ রিফ্লেকটিভ, মাই নলেজ ইজ ক্রিটিক্যাল। অর্থাৎ আই ডু নট হ্যাভ ক্রিটিক্যাল নলেজ আনলেস আই হ্যাভ সেলফ রিফ্লেকশন। আমার কখনোই সেলফ রিফ্লেকশন সম্ভব নয় যদি না আমার নলেজটা ক্রিটিক্যাল হয়। অথবা উল্টো করে আমরা বলবো, যদি আমার সেলফ রিফ্লেকশন থাকে, আত্মপ্রতিফলন থাকে, নলেজ উইল বি ক্রিটিক্যাল। অর্থাৎ আমার তখন কিন্তু ইনডেপথ নলেজ হবে, আমার কিন্তু ডিটেইলিং অফ নলেজ হবে, আমার কিন্তু নলেজটা তখন অনেকটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আমি তাকে নিয়ে আসতে পারছি সেটা আর কি। সুতরাং তখন পাঠ্যক্রম কীরকম? পাঠ্যক্রম ক্রিয়েটিভ, বিভিন্ন রকম স্ট্রাকচারাল পলিসি তার ফ্রেমিংয়ের ক্ষেত্রে, বিভিন্ন রকমভাবে নলেজ ফিউশনের ক্ষেত্রে এটি ভীষণভাবে কার্যকরী। এবং তার ফলে আমরা যে তিন রকমের নলেজের কথা হেবারমাস থেকে বলবো, একটি হচ্ছে ক্রিটিক্যাল নলেজ, একটি হচ্ছে হারমিনিউটিক নলেজ এবং একটি হচ্ছে অ্যানালিটিক্যাল নলেজ। এর মধ্যে হায়ারার্কিক্যাল যদি আমি মনে করি আর কি, যে একটা ক্রমোচ্চ একটা পরিণতির দিকে যদি আমরা যাই বা সর্বোচ্চ একটা যদি নলেজের পথে আমরা যাই, সর্বোচ্চটা কিন্তু ক্রিটিক্যাল। প্রথমটি হচ্ছে অ্যানালিটিক্যাল, যেটি হচ্ছে বেসিক্যালি এম্পেরিক্যাল বা কিছুটা ইনস্ট্রুমেন্টাল। মাঝখানটা হচ্ছে হারমিনিউটিক, যেটি হিস্টোরিক্যাল, মানে ভালোভাবে আমরা বলতে পারি এটা হচ্ছে ইন্টারপ্রিটিভ নলেজ যদি হয় সেটি করেসপন্ডস টু হারমিনিউটিক নলেজ সেটা আর কি। আর যদি ক্রিটিক্যাল হয় দ্যাট ইজ করেসপন্ডস টু ইমানসিপেটরি, সেটা ইমানসিপেটরি নলেজের সাথে সমার্থক সেটা আর কি। এবং সেই জন্য অনেক সময় আমরা এটাকে বলি যে সেলফ রিফ্লেকটিভ থিওরি অফ হেবারমাস, যেখান থেকে আমি আমার সেলফ রিফ্লেকশন আমি করতে পারছি। আর যদি আমি সেলফ রিফ্লেকশন করতে পারি তাহলে কিন্তু আমি কিন্তু কোনো একটা বিষয়কে ক্রিটিক্যালি আই ক্যান অ্যানালাইজ এনিথিং, আই হ্যাভ মাই ইনডেপথ নলেজ অন এ পার্টিকুলার সাবজেক্ট এরিয়া। কোনো একটা বিষয় সম্পর্কে আমার যথার্থ জ্ঞান হবে, যথেচ্ছ আমার জ্ঞান সম্ভব, এবং সেটি যদি আমার আত্মপ্রতিফলনের সাথে সেটি সমার্থক হয় সেটা আর কি। তার ফলে এই যে হেবারমাসের এই যে নলেজ বেস, যেটাকে আমরা বলেছি যে 1971 সাল নলেজ কনস্টিটিউটিভ ইন্টারেস্ট থিওরি, এটির প্রবক্তা হেবারমাস, যার বেসিক উদ্দেশ্য হচ্ছে এইটা। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে লার্নারদের ইন্টারেস্টটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি পারি আইডেন্টিফাইং ইন্টারেস্ট, তাহলে আমার সুবিধাকে, অ্যাডভান্টেজটা কোথায়, সুযোগটা কোথায়, আমি কিন্তু তার করেসপন্ডিং নলেজকে আমি আইডেন্টিফাই করতে পারছি আর কি। হেবারমাস কিন্তু সেই রকম আমাদের একটা গঠনমূলক তত্ত্ব আমাদের কাছে কিন্তু হাজির করেছিলেন, উপস্থাপন করেছিলেন, প্রেজেন্ট করেছিলেন 1971 সালে। এবং আমাদের যেটা ভাবনা বা আমাদের যেটা মনে হয় এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ শ্রেণীকক্ষ শিক্ষণের ক্ষেত্রে, এবং যার মধ্য দিয়ে কিন্তু আমরা শিক্ষার্থীদের এই বিভিন্ন রকম তাদের যে প্রবণতা, শিক্ষার্থীদের বিভিন্ন রকম যে আগ্রহ, সেই আগ্রহগুলোকে আমরা কিন্তু কার্যকরীভাবে আমরা কিন্তু শ্রেণীকক্ষে কাজে লাগাতে পারি। সুতরাং এটি কিন্তু আরেক ওয়ান কাইন্ড অফ নলেজ বেস। এবং প্রতিটি ক্ষেত্রেই বুঝতে হবে কিন্তু আমরা মনে করছি না যে নলেজ মানে কন্টেন্ট নলেজ, আমরা মনে করছি নলেজ মানে ক্রিটিক্যাল নলেজ, আমরা মনে করছি নলেজ মানে হারমিনিউটিক নলেজ, আমরা মনে করছি নলেজ মানে অ্যানালিটিক্যাল নলেজ। যখন আমি ইন্টারপ্রিট করার ক্ষমতা রাখি, আমি যখন কোনো একটি বিষয়কে আমি যখন ব্যাখ্যা বিশ্লেষণ ব্যবহারিকভাবে আত্মপ্রতিফলনের দিক আমি যখন এগিয়ে যেতে পারি, তাহলে সেই ধরনের যে নলেজের যে ব্যবস্থাপনা,
সেই ধরনের নলেজের যে কার্যকরী প্রচেষ্টা, সেই ধরনের নলেজের যে সৃষ্টি, তার যে ক্রিয়েশন, এটি হচ্ছে কার্যত হেবারমাসের জ্ঞান গঠনমূলক তত্ত্বের একটা বিশেষ দিক, যেটি 1971 সালে কিন্তু তৈরি। তার ফলে এটা আমরা মনে করি নলেজ বেসের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং যেগুলো বেসড অন টেকনিক্যাল ইন্টারেস্ট, প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট, ইমানসিপেটরি ইন্টারেস্ট, আমরা ইতিমধ্যে বলেছি। যদি ইমানসিপেটরি হয় নলেজ উইল বি ক্রিটিক্যাল নলেজ। যদি আগ্রহী হয়, প্র্যাকটিক্যাল যদি হয়, ব্যবহারিক যদি হয়, তখন ইট উইল বি ইন্টারপ্রিটিভ বা ইমানসিপেটরি। আর যদি টেকনিক্যাল হয় তখন সেটা হবে যদি টেকনিক্যাল হয়, যদি প্রযুক্তিগত হয়, আমরা এটা এখান থেকে একটু দেখিনি আর কি। যদি প্র্যাকটিক্যাল হয় সেটা আর কি, প্র্যাকটিক্যাল যদি হয়, ব্যবহারিক যখন, ইট করেসপন্ডস টু হারমিউনিটিক। যদি সেটা অ্যানালিটিক্যাল হয় বা যেটা কিছুটা টেকনিক্যাল যদি হয় বা ইনস্ট্রুমেন্টাল যদি হয়, সেটা হবে অ্যানালিটিক্যাল। আর যদি সেটা সেলফ রিফ্লেক্টিভ হয় তখন সেটা হবে ক্রিটিক্যাল। এবার টেকনিক্যাল ইন্টারেস্ট বলতে কী বোঝে, এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা আমরা যাব না। আমরা যেটা মনে করছি যে আমাদের যদি এইরকম হয়, কাজের জ্ঞান, বিষয়বস্তুর জ্ঞান, বস্তুনিষ্ঠ বাস্তবতা, এগুলো হচ্ছে টেকনিক্যাল ইন্টারেস্টের বিভিন্ন রকম বিষয়বস্তু। অর্থাৎ আমাদের ওয়ার্ক নলেজ, ইন্টারেস্ট টুয়ার্ডস ওয়ার্ক নলেজ, ইন্টারেস্ট টুয়ার্ডস কোনো একটা পার্টিকুলার বিষয়বস্তুর প্রতি আমার যে নলেজ, অবজেক্টিভ রিয়ালিটি, এগুলো কিন্তু আমার প্রযুক্তিগত আগ্রহকে অনেকটা সাবলীল করে তোলে আর কি। এটি ভৌত জগতের সাথে মানুষের মিথস্ক্রিয়াকেও প্রতিনিধিত্ব করে। ইট অলসো রিপ্রেজেন্টস হিউম্যান ইন্টারাকশন উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, এবং ইট রিফ্লেক্টস পারপাসফুল ইন্টারভেনশন অর ওয়ার্ক বাই হিউম্যানস। এটি মানুষের দ্বারা উদ্দেশ্যমূলক হস্তক্ষেপ বা কাজ প্রতিফলিত করে, যৌক্তিকতা বিচার করে, গবেষণা বা তার বিভিন্ন দৃষ্টান্তমূলক অবস্থানকে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নিয়ে আসে। এটি হলো প্রযুক্তিগত আগ্রহ। একই রকমভাবে আমরা যদি প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট বা ব্যবহারিক যেটা আমাদের আগ্রহ, সেটি যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে বোঝাবে যে এটি আগ্রহ এবং যোগ্যতার সাথে সমার্থক। এটি বিষয়, সমাজ এবং শিক্ষার মধ্যে বিভিন্ন সম্পর্ককে বোঝানোর জন্য, বা কোনো একটা ব্যাখ্যা বিশ্লেষণের জন্য, কোনো একটা ইন্টারপ্রিটেশনের জন্য এটা কিন্তু সাহায্য করে বা সম্পর্কযুক্ত, সেটা আর কি। এটি ব্যবহারিক জগতের জ্ঞানের সঙ্গে প্রাসঙ্গিক প্রয়োগের বিভিন্ন বিষয়বস্তুগুলোকে যুক্ত করে, প্রেজেন্টিং দ্য কন্টেক্সচুয়াল অ্যাপ্লিকেশনস অফ নলেজ ইন দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, এবং এটি জ্ঞান ব্যবস্থাপনা, গবেষণার গতিশীল দিকগুলিকে তুলে ধরে। রেফার্স টু ডাইনামিক অ্যাসপেক্টস অফ নলেজ, ম্যানেজমেন্ট, রিসার্চ এক্সেট্রা। এবং এটি আমরা বলবো যে বিভিন্ন রকমভাবে ইন্টারপ্রিটেশন করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, যেটা বলেছি ইন্টারপ্রিটিভ, যেটা পরবর্তীকালে ভীষণ রকমের একটা জায়গা করে নিল এই ইন্টারপ্রিটেশন, যেটা আমাদের আধুনিক রিসার্চ যেটাকে আমরা বলি, গবেষণা যেটা বলি, তার একটা নতুন একটা প্রবেশদ্বার বলা যেতে পারে সেটা আর কি। এবং নিজেকে এবং অন্যদের যে দৈনন্দিন যে আমাদের মধ্যে পারস্পরিক যে যোগাযোগ, অভিজ্ঞতা, তার সাথে যুক্ত সেটা আর কি। এটা কী করছে, রেফার্স করছে টু ডিসিপ্লিন অফ দ্য এভরিডে কমিউনিকেটিভ এক্সপিরিয়েন্স অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়ান সেলফ অ্যান্ড আদার্স। অর্থাৎ এটি কিন্তু কার্যত আমাদের পারস্পরিক যে যোগাযোগ, সেই জায়গাটাকে কিন্তু এটা সমৃদ্ধ করে সেটা আর কি। এবং ইমানসিপেশন যেটা আমরা বলেছি আগে, ইমানসিপেশন বলতে আমরা বুঝি যে হিউম্যান ইমানসিপেশন মানে হচ্ছে আমাদের যে বিভিন্ন কনস্ট্রেন্ট আছে যেগুলো আর কি, বিভিন্ন যে বাধা আছে, সেই সমস্ত রকমের অপ্রয়োজনীয় আধিপত্যের যে সীমাবদ্ধতা, তার থেকে মানুষকে মুক্ত করে। এটি বিভিন্ন রকমভাবে আমাদের যে ব্যক্তিগত চিন্তা প্রক্রিয়া বা সামাজিক যে কন্ডিশন, সেগুলো থেকে মুক্ত করে। পার্সোনাল থট প্রসেস হুইচ ইজ ফ্রি ফ্রম সোশ্যাল কন্ডিশনিং সেটা আর কি। এবং এটি সেলফ রিফ্লেক্টিভ, আত্মপ্রতিফলনে সাহায্য করে। পারসেপশন অফ সাবজেক্টিভ রিয়েলিটি, বিষয়বস্তুগত যে বাস্তবিক উপলব্ধি সাহায্য করে। আমার যে মাই ওন পারসেপশন, এটিকে ব্যাখ্যা বিশ্লেষণে সাহায্য করে, প্রয়োগে সাহায্য করে, প্রাসঙ্গিক ব্যাখ্যা বিশ্লেষণে আমাদের সমৃদ্ধ করে সেটা আর কি। কমিউনিকেটিভ রিয়ালিটি, সুতরাং আজকের দিনে এর কোনো বিকল্প নেই। অর্থাৎ যেখানে যোগাযোগ যে ব্যবস্থাটা, আমাদের যে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, সমস্ত ক্ষেত্রে কিন্তু এটি কাজ করছে। এবং রিসার্চ প্যারাডাইম, তার ক্ষেত্রে কিন্তু এটা একটা নতুন ভাবনা, নতুন দিগন্ত ওপেন করে, তাই না, তুলে ধরে সেটা আর কি। এবং এর কিছু কিছু সমালোচনার দিকও আছে, আমরা বলবো সেটা আর কি, যে জ্ঞানের যে ঐতিহ্যগত ধারণা, সেগুলি প্রায়শই প্রযুক্তিগত আগ্রহকে অগ্রাধিকার দেয়। এবং আমরা যদি মনে করি যে জ্ঞানকে বিশুদ্ধভাবে বস্তুনিষ্ঠ তথ্যে আমরা এটা মধ্য দিয়ে যে আমরা প্রায়োরিটাইজ করব কি,
দ্য টেকনিক্যাল ইন্টারেস্ট, রিডিউসিং নলেজ টু পিওরলি অবজেক্টিভ ফ্যাক্টস এবং ইগনোরিং দ্য ডিপার সোশ্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল কনটেক্সট। অনেক সময় এটা হচ্ছে এখন, যে প্রযুক্তিগত আগ্রহ এর বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর কি, এবং আমাদের সমস্যা ঠিক নলেজ ইজ অবজেক্টিভিটি, এর দিকে আমরা মুভ করে যাচ্ছি, অবজেক্টিভ নলেজ। কিন্তু বাস্তব হচ্ছে এটা বিভিন্ন রকম সোশ্যাল কনটেক্সট, সামাজিক বিভিন্ন রকমের প্রেক্ষাপট, বিভিন্ন রকমভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট, এগুলো কিন্তু আমাদের তাৎপর্যপূর্ণভাবে আমাদেরকে যুক্ত করতে হবে। অনেক সময় আমরা রাখছি না সেটা আর কি, ঠিক আছে। সুতরাং এদিক থেকে একটা সমালোচনা কিন্তু এখানে কিন্তু আছে। ইমপ্লিকেশনস ফর এডুকেশন কীরকম হবে, এটা বলছে প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস। আমরা বলেছি যে নলেজ উইল বি ক্রিটিক্যাল, সুতরাং এটাকে যদি আমি প্রয়োগের কথা ভাবি, আমরা যদি এর প্রভাবের কথা ভাবি, এটা প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। এটা কিন্তু আমার চিন্তা চেতনা, আমার যে ভাবনা, সেগুলো কিন্তু অনেকটা কিন্তু সমালোচনামূলক চিন্তা বিকাশে বা তার দক্ষতা বিকাশে এটি কিন্তু সাহায্য করে। এমব্রেস মাল্টিপল ফর্মস অফ নলেজ। আমরা তো এটা লক্ষ্য করছি যে আধুনিক কালে সবই কিন্তু মানে মাল্টিপল, অর্থাৎ কালচার, আমরা বলছি যে কালচারটা মাল্টিপল, সংস্কৃতি, বহু সংস্কৃতির দেশ ভারতবর্ষ, এবং একই রকমভাবে আমরা যদি বলি ইন্টেলিজেন্স, বুদ্ধি, সেও মাল্টিপল ইন্টেলিজেন্স, তাই না। সুতরাং রিয়ালিটিটা গ্র্যাজুয়ালি মাল্টিপল, এবং রিয়ালিটি যদি মাল্টিপল হয় তখন কিন্তু নলেজটা মাল্টিপল, এটা বুঝতে হবে। এবং ঠিক এই মুহূর্তে যে পোস্ট মডার্নিজম যেটাকে আমরা বলি আর কি, এবং সেখানে কিন্তু আমরা বলবো কিন্তু রিয়ালিটিটাকে আমরা কিন্তু মাল্টিপল বলি আমরা মনে করছি সেটা আর কি। এবং এই কারণে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে আমরা লক্ষ্য করেছি, খুব স্পষ্ট করেই বলা আছে যে এডুকেশনটা কেমন, এটা উইল বি মাল্টিডিসিপ্লিনারি। এডুকেশন মাল্টিডিসিপ্লিনারি, কেন মাল্টিডিসিপ্লিনারি? কারণ নলেজ মাল্টিডিসিপ্লিন, কালচার মাল্টিডিসিপ্লিন, intelligence multiple, so reality is multiple, and if reality is multiple, then we are welcoming a multiple forms of knowledge. তাহলে জ্ঞানের যে একাধিক রূপ, সে একাধিক রূপটাকে আমরা কিন্তু স্বাগত জানাচ্ছি সেটা আর কি, ঠিক আছে। সুতরাং এটা কার্যত যেটা করে সেটা গণতান্ত্রিকতার, ডেমোক্রেসির যে আমাদের যে বিভিন্ন রকমের ভার্সান, আমাদের যে কথোপকথন, এটাকে কিন্তু উৎসাহিত করে। মানে হেবারমাসের এই যে আমাদের যে তাত্ত্বিক ধারণা, সেই ধারণাগুলোকে আর কি। এবং একই রকমভাবে আমরা দেখেছি যে লিউকের যে কনসেপশন, সেই লিউকের কনসেপশনের মধ্যে আমরা দেখেছি যে তার যে ভীষণ গুরুত্ব কনসেপশন ছিল সেটা হচ্ছে ডেং আর লিউকের সেই নলেজ বেসটাকে কিন্তু আমরা দুটি তত্ত্বের উপর সেটা কিন্তু আমরা দেখেছি দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে লিউকের যদি আমরা বলি সেটি হচ্ছে ক্রিটিক্যাল লিটারেসি থিওরি, আর ডেংয়ের কথা যদি আমরা বলি সেটা হচ্ছে কালচারাল রেসপন্সিভ থিওরি। এই দুটি তত্ত্বের উপরে কিন্তু এদের নলেজ বেসটা কিন্তু দাঁড়িয়ে আছে সেটা আর কি। এবার যেটা সহজ করে যদি আমরা বলি আর কি, যে লিউক একজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক। তিনি জ্ঞানের ভিত্তির তিনটি ধারণার প্রস্তাব করেছিলেন, তিনটি রকমের জ্ঞানের কথা তিনি বলেছিলেন আর কি। একটি হলো ডিসিপ্লিনারি নলেজ, বিষয় সংক্রান্ত জ্ঞান, একটি হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, ব্যবহারিক জ্ঞান, এবং আরেকটি হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল নলেজ, অর্থাৎ অভিজ্ঞতামূলক জ্ঞান। সুতরাং তিনটি ধরনের জ্ঞানের কথা কিন্তু এখানে বলা হয়েছে, ডিসিপ্লিনারি নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ, এক্সপিরিয়েন্সিয়াল নলেজ। অর্থাৎ কোনো একজন শিক্ষক টিচার এডুকেশনের ক্ষেত্রে, টিচার এডুকেশনে তিন ধরনের জ্ঞান আমার প্রয়োজন আছে। একটা হচ্ছে ডিসিপ্লিনারি নলেজ, ডিসিপ্লিনে থাকতে গেলে যে নলেজটা আমার দরকার, অর্থাৎ সেখানে আমার থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হচ্ছে, পাশাপাশি প্রয়োগমূলক জায়গাটাও আমাকে কিন্তু থাকতে হচ্ছে। এইটা হচ্ছে একটা জায়গা, ডিসিপ্লিনারি নলেজ। 2 নম্বর প্র্যাকটিক্যাল নলেজ, ব্যবহারিক জ্ঞান, এবং 3 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল নলেজ বা অভিজ্ঞতামূলক জ্ঞান, অর্থাৎ আমি জ্ঞানটাকে ব্যবহার করতে পারছি কিনা। এবং যদি ভারতীয় শিক্ষা আমরা দেখি, এটা অনেক বেশি ডমিনেটেড থিওরিটিক্যালি, নট ডমিনেটেড প্র্যাকটিক্যালি। অতটা প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু আমাদের ভারতবর্ষের যে শিক্ষা, সেখানে কিন্তু অনেকটা ঘাটতি আছে, ল্যাকিং অফ প্র্যাকটিক্যাল নলেজ। এবং তার ফলে আমরা লক্ষ্য করি যে এই যে যখন প্যান্ডেমিক সিচুয়েশনে গোটা পৃথিবী যখন দেখেছি, যখন খুব তারা সমস্যার মধ্যে, আমরা কিন্তু সবসময় অপেক্ষা করেছি কখন বিভিন্ন জায়গা থেকে এই নলেজগুলো আমাদের কাছে আসবে। এবং তার ফলে একটা বড় কারণ কিন্তু আমরা যতটা তাত্ত্বিকভাবে কোনো একটা জিনিসকে ব্যাখ্যা করি, ততটা ব্যবহারিক দিক থেকে কিন্তু আমরা সেই নলেজটাকে কিন্তু অ্যাকসেপ্ট করি না সেটা আর কি। তো এই কারণে অ্যালান লিউক 3 ধরনের জ্ঞানের উপর জোর দিয়েছেন। একটি হলো ডিসিপ্লিনারি, বিষয় বস্তু সংক্রান্ত, একটি ব্যবহারিক, এবং একটি হচ্ছে অভিজ্ঞতা সংক্রান্ত। আমাদের গান্ধীজি বলেছেন, মহাত্মা গান্ধী বলেছেন যে অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখা, ব্যবহারিক জ্ঞানের মধ্য দিয়ে শেখা, বেসিক এডুকেশনের মধ্য দিয়ে শেখা। বেসিকটা হচ্ছে কি? বেসিকটা হচ্ছে অভিজ্ঞতা।
বেসিকটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রকমের আমাদের যে সেলফ সাপোর্টিভ এডুকেশন সিস্টেম বাই মহাত্মা গান্ধী। গান্ধী বলেছেন যে এডুকেশনটা হবে সেলফ সাপোর্টিভ, আত্মনিয়ন্ত্রিত হবে যে শিক্ষা, অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত হবে যে শিক্ষা, সেটা হচ্ছে অভিজ্ঞতামূলক জ্ঞান। সেটা আর কি, যেটা লিউক বলছেন 3 ধরনের জ্ঞানের আমার খুব প্রয়োজন আছে, একটি ডিসিপ্লিনারি নলেজ, একটি প্র্যাকটিক্যাল নলেজ এবং একটি হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল নলেজ। তো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে ডিসিপ্লিনারি নলেজ করেসপন্ডস টু হোয়াট। ডিসিপ্লিনারি নলেজ মানে কি, এই যে কোনো একটি বিষয়ের যে কাঠামোগত জ্ঞান। যেমন আমি যদি বাজেট পেশ করি, আমরা দেখো বাজেটে একটা কাঠামো আছে। আমরা যদি কোনো একটা বিষয় উপস্থাপন করি, দেখবো সেটা স্ট্রাকচারাল একটা এন্টিটি আছে, যেটা অনেকটা আমরা বলবো যে যেটা আমাদের অ্যাডভান্স অর্গানাইজার মডেলের মধ্য দিয়ে কিছুটা প্রকাশিত আর কি। অসিবলের অ্যাডভান্স অর্গানাইজার মডেল সেটা আর কি, হ্যাভিং ওন স্ট্রাকচার, কোনো একটা কাঠামোগত অবস্থানের মধ্য দিয়ে যখন সেটাকে আমরা ব্যাখ্যা করছি, ডিসিপ্লিনারি নলেজ। আবার একই রকমভাবে আমরা যখন দেখবো যে যখন প্রসিডিউরাল নলেজ, তখন সেটা প্র্যাকটিক্যাল নলেজ। আবার যখন দেখবো যে কোনো একটা জিনিস যখন বিভিন্ন রকমের ডেমোক্রেটিক প্র্যাকটিস, বিভিন্ন রকমভাবে হিউম্যান এক্সপিরিয়েন্স, এই ধরনের যে সমস্ত নলেজগুলো আমরা যখন ভাবনা চিন্তা করছি, তখন সেটা কিন্তু এক্সপিরিয়েন্সিয়াল নলেজ আর কি। সুতরাং ডেং এবং লিউক এরা কম্বাইন্ডলি 3 ধরনের জ্ঞানের কথা বলেছেন। আমরা হেবারমাসের ক্ষেত্রে 3 কাইন্ডস অফ নলেজ দেখেছি। নলেজ উইল বি ক্রিটিক্যাল, নলেজ উইল বি ইমানসিপেটরি, নলেজ উইল বি অ্যানালিটিক্যাল। ডেং লিউকের ক্ষেত্রে আমরা কি দেখছি, নলেজটা হবে ডিসিপ্লিনারি, নলেজটা হবে প্র্যাকটিক্যাল, নলেজটা হবে এক্সপিরিয়েন্সিয়াল। আর শুলম্যানের ক্ষেত্রে দেখেছি এটা হবে 7 রকমের নলেজ, কোনোটা পিকে, কখনো সিকে, কখনো পিসিকে, কখনো কারিকুলার, 7 কাইন্ডস অফ নলেজ। এই সমস্তগুলো যদি যোগ করি, দেন ইট রিফ্লেক্টস দ্য নলেজ বেস অফ টিচার এডুকেশন। ঠিক আছে। সুতরাং ডেং এবং লিউকের যে যুক্তি যেগুলো ছিল আর কি, যে জ্ঞান যদি বিশুদ্ধভাবে এবং নিয়মতান্ত্রিক ধারণার উপর তাদের যে জোরটা, সেই জোরের মধ্যে কী হবে, কিছু কিছু কিন্তু লিমিটেশন সেখানে থাকতে পারে আর কি। কীরকমভাবে, সেটা লিমিটেড স্কোপের মধ্যে থাকতে পারে, পাওয়ার রিলেশনসের সঙ্গে যুক্ত হতে পারে এবং প্যাসিভ লার্নিংয়ের সাথে যুক্ত হতে পারে। দ্যাট ওভার এমফেসিস অন এ পিওরলি ডিসিপ্লিনারি কনসেপশন অফ নলেজ ক্যান বি প্রবলেমেটিক। তারা এই মনে করেছেন যে আমাদের যে রোজকার যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু আছে, লিমিটেশনস সেখানে আছে। সুতরাং তারা সেগুলোকে ওভারকাম করার জন্য বিপরীত তারা যুক্তি তারা কিন্তু দিয়েছেন। এবং আমি বলেছি যে অ্যালান লিউকের ভেরি ইন্টারেস্টিং থিওরি, ক্রিটিক্যাল লিটারেসি থিওরি। এটা আমরা বিস্তারিত তো যাবো না, কিন্তু উনি মনে করেছেন যে 4টি মূল কিন্তু রিসোর্স আছে, 4 কি রিসোর্স দ্যাট স্টুডেন্টস নিড টু ডেভেলপ। একজন শিক্ষার্থী কী ধরনের বিকাশ তার দরকার, কী ধরনের সম্পদ তার দরকার, 4 কি রিসোর্সেস দ্যাট স্টুডেন্টস নিড টু ডেভেলপ ইন অর্ডার টু বিকাম ক্রিটিক্যালি লিটারেট, নট প্যাসিভ লিটারেটের কথা আমরা এখানে বলছি। ক্রিটিক্যালি লিটারেট সে কীভাবে হবে সেটা আর কি, যদি সে ডেভেলপ করতে পারে। 4 কাইন্ড অফ রিসোর্সেস, 4 ধরনের আর কি। ল্যাঙ্গুয়েজ রিসোর্সেস, ইনফরমেশন রিসোর্সেস, টেক্সচুয়াল রিসোর্সেস, সোশ্যাল রিসোর্সেস। 4 ধরনের রিসোর্স হলে আমরা বলবো যে one student need to develop in order to become critically literate। যদি তার ভাষাগত একটা বিকাশ থাকে, ল্যাঙ্গুয়েজ রিসোর্স তার থাকে, যদি তার ইনফরমেশন রিসোর্স তার থাকে, তথ্য বিষয়ক সম্পদ যদি তার থাকে, পাঠ্য বিষয়ক গবেষণা যদি থাকে, টেক্সচুয়াল রিসোর্স যদি তার থাকে, এবং সোশ্যাল রিসোর্স যদি তার থাকে, তাহলে এই 4 রিসোর্স মডেল বা অ্যালান লিউক আমরা বলবো যে তখন কিন্তু এটা কিন্তু ক্রিটিক্যাল লিটারেসির ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী হতে পারে। আমার যে লিটারেসি সেটা কিন্তু প্যাসিভ লিটারেসি অ্যাকর্ডিং টু লিউক, অ্যান্ড ইট উইল বি ক্রিটিক্যাল। তখনই সেটা ক্রিটিক্যাল হচ্ছে তখন 4 ধরনের এই কি রিসোর্স এর সাথে যুক্ত হচ্ছে। যখন ভাষাগত দিক থেকে আমি শক্তিশালী হচ্ছি, ইনফরমেশনের দিক থেকে আমি শক্তিশালী হচ্ছি, টেক্সচুয়ালি আমি শক্তিশালী হচ্ছি, এবং সোশ্যাল রিসোর্সের দিক থেকে আমি শক্তিশালী হচ্ছি। তাহলে 4 রিসোর্স মডেল বাই অ্যালান লিউক, এটা কিন্তু আমরা বলবো যে এটা ক্রিটিক্যালি লিটারেসি থিওরি, যেটা আজকের দিনে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার ক্ষেত্রে, শ্রেণীকক্ষ ট্রানজাকশনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ ক্রিটিক্যালি মানে হচ্ছে এইটাই, যখন আমি ক্রিটিক্যালি আমি অ্যাপ্লাই করতে পারছি, আমি প্রযুক্তি অ্যাপ্লাই করতে পারছি, আমি আমার ভাবনাগুলোকে প্রয়োগ করতে পারছি, আমি বিষয়গুলোকে প্রয়োগ করতে পারছি, এবং ইভেন আমি আমার আর্থসামাজিক পরিস্থিতি, আমি আমার বিভিন্ন রকমের যে অপ্রেসড যে সমস্ত মেথোডোলজি আছে, পেডাগজি আছে, ফিলোসফিগুলো আছে, সেগুলোর সাথে সঙ্গতি রেখে আমি কিন্তু আমার বিকাশের সাথে আমি পাল্লা দিতে পারছি, বিকাশের সাথে কিন্তু আমি যুক্ত হতে পারছি। সো ল্যাঙ্গুয়েজ রিসোর্স, ইনফরমেশন রিসোর্স, টেক্সচুয়াল রিসোর্স এবং সোশ্যাল রিসোর্স, এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অ্যালান লিউকের 4টি সংস্থান মডেলের ক্ষেত্রে। টাইপস অফ কারিকুলার ইন্ডিয়ান পার্সপেক্টিভ, এবং আমরা একটু চলে আসবো আমরা যে ভারতীয় প্রেক্ষাপটে। আমরা এতক্ষণ আলোচনা করেছি শুলম্যান, 7 কাইন্ডস অফ নলেজ। আমরা আলোচনা করেছি হেবারমাস, 3 কাইন্ডস অফ নলেজ। আমরা আলোচনা করেছি ডেং লিউক, 3 কাইন্ডস অফ নলেজ।
এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে ভারতীয় প্রেক্ষাপটে এই নলেজগুলো কী ধরনের সম্ভব। অর্থাৎ আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি, আমরা দেখব সেখানে কম্পোনেন্ট অ্যাস্থেটিক নলেজের কথা তিনি বলছেন আর কি, নান্দনিক শিক্ষা, অ্যাস্থেটিক নলেজ। এবং ভারতবর্ষে যদি অ্যাস্থেটিক নলেজকে নিয়ে একটা কেউ এক্সপেরিমেন্ট করে থাকেন তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আর কি। এবং যেখানে তিনি অ্যাস্থেটিক কম্পোনেন্টগুলোকে তার শিক্ষার মূল স্রোতে তিনি ব্যবহার করেছিলেন বা তিনি প্রয়োগ করবার চেষ্টা করেছিলেন গুরুত্বপূর্ণভাবে আর কি। কারণ আমরা সাধারণত নান্দনিক বলতে কীরকম বোঝি, নান্দনিক কম্পোনেন্ট বলতে আমরা বোঝাই যেটা কোকারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন কালচারাল কম্পোনেন্টস আমরা কী করি যে শিক্ষার মধ্যে আমরা সেগুলোকে প্রয়োগ করি, শিক্ষার মধ্যে তার কারিকুলারের সঙ্গে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করে সেটা ব্যবহার করার চেষ্টা করি, প্রয়োগ করার চেষ্টা করি এক্সেট্রা। রবীন্দ্রনাথ যেটা করছেন বলছেন এটা ইন্টিগ্রাল পার্ট অফ কারিকুলাম। আমার যে মানবিক বিকাশ, আমার যে নান্দনিকতা মানে কোনো বিষয়ের যে শ্রেষ্ঠত্ব সেটাই নান্দনিকতা, সেটা যে কোনো বিষয় হতে পারে। নান্দনিক মানে এই না কোনো একটা জিনিস হঠাৎ করে আমি নিয়ে এলাম তা নয়। এনি কাইন্ড অফ পিউরিটি, পারফেকশন, ইট লিডস টু অ্যাস্থেটিক্স। সেটা কিন্তু আমাকে অ্যাস্থেটিক্স একটা ডেভেলপমেন্টের দিকে, আমাকে মুভমেন্টের দিকে আমাকে নিয়ে যাবে সেটা আর কি। সুতরাং রবীন্দ্রনাথের যে এই নান্দনিকতা বা অ্যাস্থেটিক এডুকেশন, এটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা মনে করেছি যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা। সেরকমভাবে বেসিক যে এডুকেশন, মহাত্মা গান্ধী যিনি আমরা কিছুক্ষণ আগে বলেছি এক্সপেরিয়েন্সিয়াল কম্পোনেন্টসের কথা বলেছেন শিক্ষার ক্ষেত্রে, এবং যেটি কার্যত কারিকুলাম বেসড অন অ্যাক্টিভিটি অ্যান্ড সেলফ সাপোর্টিভ মেকানিজম। যখন আত্মনির্ভর কোনো শিক্ষার কথা আমরা বলবো, 1937 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী যে বেসিক এডুকেশন তার প্রস্তাব করেন, সেই প্রস্তাবের ভিত্তি ছিল যে একজন শিক্ষার্থী বড় হবে তার রোজকার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে, এবং সেই অভিজ্ঞতা এমন হবে যেটা তার জীবন গঠনে সাহায্য করে। এবং আমরা মনে করি গান্ধীর এই গুরুত্বপূর্ণ শিক্ষার যে দলিল, সেটা আজকের ভারতবর্ষে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা আর কি। এবং সেখানে নলেজ কীভাবে হবে, নলেজ বেসড অন এক্সপিরিয়েন্স, নলেজ বেসড অন অ্যাক্টিভিটি, নলেজ বেসড অন ডিফারেন্ট অ্যাসাইনমেন্টস, নলেজ বেসড অন ডিফারেন্ট ফর্মস অফ ফিল্ড অ্যাক্টিভিটি এক্সেট্রা। সুতরাং গান্ধীজি যেটা আমাদের বলেছেন সেটা হলো কার্যত কারিকুলাম এখানে বেসড অন অ্যাক্টিভিটি এবং সেলফ সাপোর্টিং মেকানিজম। সুতরাং যদি আমরা মনে করি যে আমাদের নলেজ বেস কী ধরনের হবে, সেটা যেমন নান্দনিক হতে পারে রবীন্দ্রনাথের ভাবনা অনুযায়ী, গান্ধীজির ভাবনা অনুযায়ী সেটা কিন্তু অভিজ্ঞতামূলকও সেটা কিন্তু হতে পারে। আর একটি বা দুটি দৃষ্টান্তের কথা যদি আমরা বলি, যে যদি আমরা ঋষি অরবিন্দের কথা বলি, দেখব সেখানে কিন্তু একটা ইন্টিগ্রেশনের কথা তিনি বলছেন, ইন্টিগ্রেটেড ফিলোসফি। কারণ ঋষি অরবিন্দ মনে করতেন যে আমাদের এই যে একটা দেশ, আমাদের যে সমাজ, তার যে বিবর্তন, এই বিবর্তনের মধ্যে কোথাও একটা কিন্তু পারস্পরিক যোগসূত্র তার কিন্তু একটা ইন্টিগ্রেশনের মধ্য দিয়ে আছে, সমন্বয়ের মধ্য দিয়ে আছে। সুতরাং বিভিন্ন রকমের প্রাচ্য সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি, সমস্ত রকম সমন্বয়ের মধ্য দিয়ে একটা কিন্তু ভাবনার কথা, নলেজের বিকাশের কথা, জ্ঞানের বিকাশের কথা কিন্তু ঋষি অরবিন্দ কিন্তু বলেছেন। এবং স্বামী বিবেকানন্দ, এবং যদি আমরা মনে করি স্বামী বিবেকানন্দের যে শিক্ষা ভাবনা, সেই শিক্ষা ভাবনার ক্ষেত্রে আমরা দেখব এথিক্যাল ফর্মস অফ এডুকেশন। সেখানে নৈতিকতার মধ্য দিয়ে শিক্ষার বিস্তার, আধ্যাত্মিকতার মধ্য দিয়ে শিক্ষার বিস্তার, এখানে কিন্তু এই ধরনের একটা নলেজ কিন্তু সেখানে সম্ভব সেখানে আর কি। অর্থাৎ সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক এই সমস্ত বিকাশের মধ্য দিয়েও কিন্তু জ্ঞানের উদ্ভাবন, জ্ঞানের বিকাশ কিন্তু সম্ভব। এটি আমরা এই কারণে আমরা উপস্থাপন করছি যে আমরা মনে করি যে ভারতীয় যে নলেজ যে ব্যবস্থা, যেটা আর কি ভারতীয় সংস্কৃতির যে ব্যবস্থা, সেই সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু জ্ঞানের বিকাশ সম্ভব। কখনো সেটা অভিজ্ঞতার মধ্য দিয়ে, কখনো সেটা সমন্বয়ের মধ্য দিয়ে, কখনো সেটা নৈতিকতার মধ্য দিয়ে, এবং কখনো সেটা আমরা বলবো যে নান্দনিক শিক্ষার বিস্তারের মধ্য দিয়ে, বা কখনো আমরা বলি যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, যেটা কৃষ্ণমূর্তি বলেছেন যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, যে কৃষ্ণমূর্তি বলেছেন হোলিস্টিক ডেভেলপমেন্ট। আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে একটা মাল্টিপ্লিসিটি অফ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে সম্ভব সেটা আর কি। এবার সেই সমস্তগুলো কিন্তু আমরা নলেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাই কার্যত আমাদের যে মূল বিষয়বস্তুটা এরকম দাঁড়ালো যে সেটা হলো যে তাহলে জ্ঞানেরই যে ডোমেইন যেগুলো আছে, সেই ডোমেইনগুলো কিন্তু এই বিভিন্ন ধরনের ডোমেইনের একটা সমষ্টি কিন্তু সেটা। তাহলে টিচার এডুকেশন মানে কি? টিচার এডুকেশন মানে হচ্ছে এইটাই, যখনই নলেজ বেসগুলোকে আমি ইনকর্পোরেট করতে পারছি, অন্তর্ভুক্ত করতে পারছি নলেজ বেসগুলোকে আর কি। এবং টিচার এডুকেশন, শিক্ষা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, টিচার এডুকেশন কোনো ডিসক্রিয়েট কোনো ব্যাপার নয় সেটা আর কি। এটি কিন্তু একটা সমন্বিত একটা ব্যাপার, যেখানে এই বিভিন্ন ধরনের বিষয়গুলোকে, নলেজগুলোকে আমি যুক্ত করবার চেষ্টা করছি, ঠিক আছে? কখনো ডিসিপ্লিনারি, কখনো বিহেভিয়ারাল, কখনো প্র্যাকটিক্যাল ইত্যাদি আর কি সেটা আর কি। এবং এই ধরনের আমরা বিভিন্ন প্রোডাক্টিভ এডুকেশন, অ্যাস্থেটিক এডুকেশন, এক্সপেরিয়েন্সিয়াল এডুকেশন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। বিভিন্ন ধরনের বিষয়বস্তুর মধ্য দিয়ে কিন্তু এটা কিন্তু সম্ভব। সুতরাং আমাদের আজকের আলোচনা আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হলো এই,
যে শিক্ষক শিক্ষার তার যাত্রা শুরু ট্রেনিং দিয়ে, অর্থাৎ আমরা আগে বলতাম যে বিটি, ব্যাচেলর অফ ট্রেনিং, এখন বলছি বিএড, এমএড ইত্যাদি, অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন, মাস্টার অফ এডুকেশন। ট্রেনিং কনভার্টেড টু এডুকেশন। প্রশিক্ষণ থেকে এই যে শিক্ষা, প্রশিক্ষণ থেকে শিক্ষার এই যে রূপান্তর, এই যে উত্থান, এই যে আপগ্রেডেশন, কিন্তু এটি সম্ভব হয়েছে যখন এই প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে নলেজ বেসটাকে আমরা সমন্বিত করতে পেরেছি, যুক্ত করতে পেরেছি, কাজে লাগাতে পেরেছি সেটা আর কি। সুতরাং এই কারণে আমরা বলবো বিষয়ের দিক থেকে কিন্তু এই নলেজ বেস অফ টিচার এডুকেশন ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমরা মনে করি যে টিচার এডুকেশন যদি আমার রাষ্ট্রীয় বিকাশের একটা হাতিয়ার হয়, টিচার এডুকেশন যদি আমার একটা দেশের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার একটা যদি কার্যকরী কৌশল হয়, সেখানে কিন্তু নলেজ বেস যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরিশেষে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট, বা যাকে আমরা আইআইটি গুজরাট বলে আমরা জানি, যে এক ভারত শ্রেষ্ঠ ভারত পর্যায়ে তাদের এই যে আমাদের সুযোগ করে দেওয়া, আমরা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রতিনিধিত্বমূলক আমরা যারা এসেছি তাদের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আইআইটি গুজরাটকে। থ্যাংক ইউ।